গুড ইভিনিং সকলকে। আজকে আহ, গত সপ্তাহে আমাদের জেনারেল পেপার বা পেপার ওয়ানের ক্লাস আমরা শুরু করেছিলাম। আজকে সেই ক্লাসের বা টিচিং অ্যাপটিটিউডের আজকে আমাদের সেকেন্ড দিন। আমরা আগের ক্লাসে এই যে সিলেবাস যেটা আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা ফার্স্ট যে বুলেট কনসেপ্ট অফ টিচিং বা সে রিলেটেড লেভেলস অফ টিচিং এগুলো আমরা ডিসকাস করেছিলাম বেশ কিছুটা। আজকে অনেকে নতুন ছেলে মেয়ে নতুন অনেককেই দেখতে পাচ্ছি। তো ক্লাসে পুরাতন অনেকেই আছে, নতুন বেশ কিছু জনই আছে। তো প্রত্যেকের ক্লাসের মূল অংশে যাওয়ার আগে প্রত্যেকের জন্য একটাই বলার যে যারা ক্লাসে উপস্থিত থাকছো বা থাকবে, কাইন্ডলি সকলের কাছে এটাই বলার থাকবে যে তোমাদের কোনো প্রশ্ন কোনো কোয়ারিজ থাকলে নির্দ্বিধায় কিন্তু তোমরা প্রশ্নটা রাখতে পারো, প্রশ্নটা করতে পারো, ঠিক আছে? আর বেশি সময় না নিয়ে যদি আমরা সিলেবাসটা একবার দেখে নিই, আহ এই অংশে আমাদের কোন কোন বিষয়গুলো মূলত আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে লার্নার ক্যারেক্টারিস্টিক্স। একটা জিনিস আমি সকলকে একটু অবগত করার জন্য বলছি, সেটা হচ্ছে আমাদের যে প্রেসক্রাইব যে ফরম্যাট বা সিলেবাস যেটা আছে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই সিলেবাস A to Z বা পাই কিন্তু ফলো হয় না। তার মানে এটা বলতে চাইছি, এর মানে হচ্ছে এটাই যে সিলেবাসে যা লেখা আছে কেবলমাত্র সেখান থেকেই প্রশ্ন আসবে এরকম কিন্তু নয় ধরাবাধা। আমরা আমাদের মুখের ভাষায় যেটাকে বলি আউট অফ দি সিলেবাস, আউট অফ দি সিলেবাস সেরকম কিছু নয়। এই সমস্ত যে টার্ম গুলো এখানে আছে তার সাথে রিলেটেড কিছু বিষয় যেগুলো সিলেবাসে ডাইরেক্টলি মেনশন নেই অথবা ইনডাইরেক্টলি সেইভাবে কিছু বলা নেই, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আসছে। কিন্তু যারা এই পরীক্ষা দিয়েছো বা যাদের পূর্ববর্তী পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা যাদের আছে তারা এই জিনিসটা ভালো করেই জানে। তাই যেগুলো সিলেবাসে লেখা থাকবে সেগুলো তো আমরা একটু মেনশন করবোই, তার সাথে সাথে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে সেই জায়গাগুলোও কিন্তু আমরা খুব ভালোভাবে সলভ করার চেষ্টা করব। এবং ক্লাসের শেষে আমরা কয়েকটা কোশ্চেন অ্যান্সার দেখে নেব সেই জায়গা থেকে, ঠিক আছে? যদি শেষ পর্যন্ত আমরা সময় পাই। তো আমরা ক্লাসের মূল অংশে আছি। আজকে আমরা যে যে জায়গাগুলো ডিসকাস করব মূলত সেটা হচ্ছে কি না, হোয়াট ইজ লার্নিং বা কনসেপ্ট অফ লার্নিং, যেটা আমরা গত ক্লাসে বলেছি। পেডাগজি, পেডাগজিক্যাল অ্যানালিসিস, অ্যান্ড্রাগজি, হিউটাগজি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যান্ড মেমোরি। তোমরা যদি লক্ষ্য করে দেখো যে 2023 সালের ডিসেম্বর মাসের বিভিন্ন পরীক্ষাগুলো কোশ্চেন অ্যান্সার যদি একটু দেখে থাকো তো সেখানে দেখবে মেমোরি থেকে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা শিফটে কম বেশি মেমোরি এবং ট্রান্সফার অফ লার্নিং থেকে কিন্তু কোশ্চেন এসেছে, এবং এটা আমাদের সিলেবাসে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সেইভাবে মেনশন নেই, ঠিক আছে? কিন্তু রিলেটেড টার্ম লার্নিং যখন আমরা পড়বো তখন স্বাভাবিকভাবে আমাদের পড়তে হবে যে মেমোরি কি জিনিস, ঠিক আছে? শেখায় যেটাই শিখছি সেটা তো আমাদের মেমোরিতে স্টোর থাকছে। এছাড়াও ট্রান্সফার অফ লার্নিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাদের সিলেবাসের সাথে রিলেটেড, কিন্তু সিলেবাসে মেনশন নেই, ঠিক আছে? সিলেবাসে মেনশন নেই তাই আমরা হয়তো সেগুলোর উপর অতটা ধ্যান দিই না, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো সেই জায়গা থেকে প্রশ্ন আমাদের কিন্তু রীতিমতো আসছে। আজকে আমাদের আলোচনা সর্বপ্রথমে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কি হোয়াট ইজ লার্নিং বা কনসেপ্ট অফ লার্নিং কি জিনিস। আমরা আগের দিন টিচিং ডিসকাস করেছি, আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে লার্নিং, শেখা কি জিনিস। আমি যদি এখানে বা পূর্ববর্তী আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমি যখনই স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছি যে লার্নিংটা কি জিনিস, তখন বেশিরভাগ ক্ষেত্রে এরকম একটা রেসপন্স পাওয়া গেছে বা পেয়েছি যে স্যার লার্নিং মানে কিছু শেখা, নতুন কোনো একটা পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে নেওয়া। তো এরকম কনসেপ্ট আমরা দেখি, এগুলো সবই ঠিক, একটাও ভুল নয়, কিন্তু এটা আমরা অ্যাকুরেট একেবারেই বলবো না, কম্প্রিহেন্সিভ বলবো না, বা পরিপূর্ণ বলবো না। লার্নিং এর ক্ষেত্রে আমাদের দুটো বিষয়কে খুব ধ্যান রাখতে হবে বা আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট কি, আমাদের যে এক্সপিরিয়েন্স বা লার্নিং এক্সপিরিয়েন্স যেটাকে আমরা বলছি, এবং সেটাকে কি স্টোর করা। আমি আজকে কিছু একটা শিখলাম, কালকে ভুলে গেলাম, সেটাকে আমরা লার্নিং বলবো না। লার্নিং কোনটাকে বলবো? লার্নিং এর ডেফিনেশনকে আমরা যদি তিনটে ছোট ছোট অংশে বিভক্ত করি তাহলে লার্নিং আরো আমাদের কাছে ইজি বা সহজ হয়ে যাবে। কিরকম না, আমাদের আমরা প্রত্যেকে মানুষ, আমরা প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতা আমরা অর্জন করছি প্রত্যেকটা জায়গা থেকে। তো এই অভিজ্ঞতাটা আর দুদিন আমরা সামনে এগিয়ে গেলে, ফিউচারের দিকে চলে গেলে, এটা আমার পাস্ট এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো এটাকে আরো যদি সহজ করে যদি বলি, আমাদের পুরাতন যে অভিজ্ঞতা বা আমাদের অলরেডি কোনো একটা বিষয় কোনো একটা জিনিস থেকে আমাদের শেখা আছে,
সেই শেখাকে যখন আমরা বর্তমান পরিস্থিতির সাথে আমরা যখন সেটাকে কম্বাইন করি, একত্রিত করি, এবং তার ফলস্বরূপ স্টুডেন্ট বা মানুষের বা আমাদের বিহেভিয়ারে একটা লং টার্ম বা দীর্ঘস্থায়ী যে চেঞ্জ আসে আমাদের আচরণে, আমাদের বিহেভিয়ারে যে একটা চেঞ্জ আসে, সেই পরিবর্তনকে আমরা এক কথায় শিখন বলে থাকি। এখানে যে লাইনটা হাইলাইট করা সেটা যদি বলি, লার্নিং ইজ রিলেটিভলি লাস্টিং চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট ইজ দি রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ফলাফলের সেই অভিজ্ঞতার ফলাফল যেটা রিলেটিভলি অর্থাৎ তুলনামূলকভাবে বেশি দিন লাস্টিং করে, দীর্ঘস্থায়ী হয়, সেটাকে লার্নিং বলা হচ্ছে। এছাড়াও কি, ইট ইজ দি অ্যাকুইজিশন অফ ইনফরমেশন, নলেজ অ্যান্ড স্কিলস, যেটা সকলেই এই জিনিসটার উপরে, এই বিষয়গুলোর উপর ফোকাস করে, যে লার্নিং মানে কিছু ইনফরমেশন গ্যাদার করা, নলেজ আর্ন করা, স্কিল ডেভেলপ করা, এগুলোকে লার্নিং বলা হয়। কিন্তু লার্নিং শুধু এগুলোর মধ্যে লিমিটেড নয়, সীমাবদ্ধ নয়। বেসিক্যালি লার্নিং কে যদি একদম খুব কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা যদি বলি কি না, শিখন বা অতীত অভিজ্ঞতার সাথে নতুন অভিজ্ঞতার সমন্বয়ে ব্যক্তির বা মানুষের বা শিক্ষার্থীর আচরণে যে দীর্ঘস্থায়ী বা বেশি সময়ের জন্য কোনো একটা চেঞ্জ আসে, সেই চেঞ্জকে আমরা সহজেই কি বলতে পারি, লার্নিং বা শিখন। এর কিছু ক্যারেক্টারিস্টিক্সও আছে। এবারে তোমরা যেগুলো বা যে সমস্ত রেসপন্স গুলো এসে থাকে, সেই এক্সপিরিয়েন্স, সেই রেসপন্স গুলোকে ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আমি ডিসক্রাইব করছি। ফার্স্ট ইজ অ্যাডাপ্টেশন অর অ্যাডজাস্টমেন্ট। অ্যাডাপ্টেশন আর অ্যাডজাস্টমেন্ট। কেউ শহর থেকে গ্রামে পড়তে, গ্রামের মানে তুলনামূলক ভাবে অন্যান্য জায়গায় পড়তে চায়। কলকাতার কোনো একটা ছেলে যদি পুরুলিয়া বা বাঁকুড়ার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে চায়, অথবা সে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর বা নর্থ বেঙ্গলের কোনো ছেলে মেয়ে শহরে পড়তে আসে, তো তাদেরকে এই নতুন পরিস্থিতি, নতুন পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্ট শুধু এরকম নতুন জায়গা নয়, সমস্ত পরিস্থিতি মানুষের সাথেও কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে চলতে হয়। এটাকে আমরা বলবো কি, এই জন্য বলা হয় কি না, এই যে আমরা নতুন কিছু শিখছি, যে নতুন মানুষের সাথে মিশছি, তাদের সাথে অ্যাডাপ্ট করছি, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডাপ্টেশন অর অ্যাডজাস্টমেন্ট। নেক্সট ইজ ইমপ্রুভমেন্ট। একটা কথা আমরা সবসময় বলি, শেখা কখনো থেমে থাকে না, বা লার্নিং ইজ আ এন্ডলেস প্রসেস। অর্থাৎ যার কোনো শেষ নেই, যেটা কন্টিনিউয়াসলি চলতে আছে। কন্টিনিউয়াসলি চলতে থাকার অর্থ হচ্ছে কি না, সদা সর্বদা আমরা আমাদের ভুল বা এররকে কমাতে থাকছি, অর্থাৎ আমরা ভুলকে সংশোধন করছি। তাই লার্নিং কে আমরা সবসময় কি ইমপ্রুভমেন্টের একটা পার্ট হিসেবে দেখবো। ঠিক আছে, সরি, লার্নিং এর একটা পার্ট হিসেবে আমরা ইমপ্রুভমেন্টকে রাখবো। নেক্সট ইজ অর্গানাইজিং এক্সপিরিয়েন্স আর অর্গানাইজেশন অফ এক্সপিরিয়েন্স। আমরা আমাদের এক্সপিরিয়েন্সকে যখন আমরা কি করি না, আমাদের নিজেদের মধ্যে আমাদেরকে নিজেদেরকে জানতে, নিজেদেরকে বুঝতে, সামনের দিকে এগিয়ে যেতে, যখন আমরা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আমরা অর্জন করি এবং সেটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাই, সেটা আমাদের মধ্যে বিভিন্ন রকম ইম্প্যাক্ট ফেলে, সেই জন্য আমরা লার্নিং কে কি বলবো কি না, আমরা বিভিন্ন ঘটনাকে, আমরা কি অভিজ্ঞতাকে অর্গানাইজ ম্যানারে অর্থাৎ স্তরে স্তরে আমরা সেটাকে সাজাই। নেক্সট আসবো আচরণের পরিবর্তন। ডেফিনেশনে আমরা বলেছি কি না, লার্নিং কি, যেটা সেটা আমাদের আচরণের একটা দীর্ঘ সময়ের জন্য বা দীর্ঘস্থায়ী একটা পরিবর্তন। আচরণে যদি পরিবর্তন না আসে, সেটাকে আমরা লার্নিং বলবো। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, মেডিসিনের কোনো এফেক্টের কারণে কোনো একটা মানুষের মধ্যে সে হয়তো একটু ভুল কথা বলছে, অথবা তার বিহেভিয়ার সাধারণ মানুষের মতো হচ্ছে না, এটা একটা কোনো একটা মেডিসিনের এফেক্টের কারণে হতে পারে, বা কোনো একটা মেন্টাল ট্রমার কারণে হতে পারে, কিন্তু অরিজিনালি সেই মানুষটা কিন্তু সেরকম নয়। ঠিক আছে, এটা কি শর্ট টার্ম, অল্প সময়ের জন্য কোনো কিছুর একটা এফেক্টের কারণে, সেটাকে আমরা চেঞ্জ বলবো না। চেঞ্জ কোনটা, যেটা সবসময় পজিটিভ হবে, যেটা সবসময় কিছু বেটার, আমাদেরকে আরো বেটার করতে শেখাবে, এটাকে আমরা কি আচরণের পরিবর্তন বলবো। নেক্সট ইজ অ্যাক্টিভ। আমরা সবসময় বলি যে কোনো কিছু করতে গিয়ে যদি আমরা নিজেদের থেকে ইনিশিয়েটিভ না নিই, বা আমরা যদি মেন্টালি প্রিপেয়ার না হই, বা আমরা যদি অ্যাক্টিভ না হই, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা আমাদের প্রপার এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করতে পারি না। ঠিক আছে, প্রপার। ওই জন্য বলা হয় কি, ল অফ মেন্টাল প্রিপারেশন। আমরা সেই থর্নডাইকের লার্নিং এর লতে পড়েছি যে মেন্টাল প্রিপারেশন, মানসিকভাবে যদি আমি প্রস্তুত না থাকি, মানসিকভাবে যদি আমি অ্যাক্টিভ না থাকি, তাহলে কিন্তু আমার পক্ষে শেখা বা শিখলেও সেটা লং লাস্টিং হবে না, লং টার্মের হবে না। গোল ডাইরেক্টেড। আমরা সবসময় কি করি না, কোন একটা গোলকে, কোন একটা লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য চেষ্টা করি। আজকে আমরা এখানটাতে উপস্থিত হয়েছি 10 জন, 20 জন, 30 জন, যতজনই স্টুডেন্ট আসে না কেন, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কাছে কিন্তু একটা গোল, একটা ক্লিয়ার গোল আছে কি না, আমাদেরকে নেট অথবা সেট
বা এইরকম ন্যাশনাল লেভেলের কিছু এক্সাম আছে, যে এক্সাম গুলো কোয়ালিফাই করলে আমরা রিসার্চ অথবা জবের জন্য আমরা এলিজিবল হব। যে কারণে কিন্তু আমরা এখানে এসে এমনি এমনি কিন্তু উপস্থিত হইনি, গোল আছে আমাদের। সেই গোলকে অ্যাচিভ করার জন্য কিন্তু আমরা এই জায়গায় সমবেত হয়েছি। নেক্সট ইজ ইউনিভার্সাল অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং। ইউনিভার্সাল অ্যান্ড কন্টিনিউয়াস সারা পৃথিবীর যেখানেই যায়, আমরা ভারতবর্ষে আছি, নাইজেরিয়ার কথা যদি বলি, উগান্ডার কথা যদি বলি, আমেরিকার কথা যদি বলি, নিউজিল্যান্ডের কথা বলি, সব জায়গায় কিন্তু এই শেখার কনসেপ্ট কিন্তু বর্তমান। সব জায়গায় বলা হচ্ছে কি, আমাদের সদা সর্বদা পরিস্থিতির সাথে, সময়ের সাথে আপডেট থাকতে হবে এবং কন্টিনিউয়াস। এই আপডেট থাকাকে আমরা বলছি কন্টিনিউয়াস। এবং এই কনসেপ্ট কিন্তু শুধু আমার দেশের জন্য উপযুক্ত নয়, এটা সারা পৃথিবীর জন্য যথাযথ। আমরা টেকনোলজিকে, বর্তমান সময় টেকনোলজি, আমরা যত ভালো করে, যত দ্রুত আমরা টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারবো, ততই কিন্তু আমরা পরিবেশের সাথে, পরিস্থিতির সাথে, এই পরিবর্তনশীল পরিবেশের সাথে তত দ্রুত আমরা কিন্তু অ্যাডাপ্ট করতে পারবো। এবং এই কনসেপ্ট কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু একই, যে আমাদের সদা সর্বদা শিখতে হবে। নেক্সট আসবো গ্যাগনের থিওরি। তোমরা মাস্টার্সে, গ্রাজুয়েশনের ক্ষেত্রে পড়ে থাকতে পারো গ্যাগনের থিওরি। তো আমরা গ্যাগনের থিওরির তিনটে পার্ট আছে, ঠিক আছে, তিনটে পার্ট আছে। আমরা সেই তিনটে পার্টকে আমরা এক্সপ্লেন করবো। এবং তোমরা যদি এই তিনটে পার্টকে দেখো, বা যারা অলরেডি দেখে নিয়েছো অলরেডি, তারা জানো যে এখান থেকে প্রশ্ন অহরহ, প্রতিবারেই প্রশ্ন আসছে। ঠিক আছে, আবারও বলছি, এটা কিন্তু সিলেবাসে কোনো রকম ভাবে মেনশন করা নেই, কিন্তু এখান থেকে প্রশ্ন প্রত্যেকবারে আসছে। যেহেতু যাদের সাবজেক্ট এডুকেশন, তাদের এডুকেশনের ক্ষেত্রে জেনারেল পেপার, সাবজেক্ট পেপার দু জায়গায় আসছে। যারা এডুকেশন ছাড়া অন্য সাবজেক্ট থেকে আছে, তাদের জন্য জেনারেল পেপার এখান থেকে তো আসছেই আসছে। ফার্স্টে আসি কি না, গ্যাগনেস 8 লেভেল অফ লার্নিং। গ্যাগনে একজন সাইকোলজিস্ট, তিনি বলছেন শিখনের 8টা স্তর আছে। অর্থাৎ আমরা সময়ের সাথে সাথে, আমরা যখন কোনো একটা জিনিস শিখছি, সেই শেখাটা আমাদের পরবর্তী শেখাতে হেল্প করছে। অর্থাৎ আমরা একটা জিনিস শিখলে সেই শেখা জিনিসটা আমাদের নতুন কোনো জিনিস শিখতে আমাদেরকে হেল্প করে। এই জন্য বলছেন যে লার্নিং এর স্তরকে তিনি 8টা স্তরে ডিভাইড করেছে। এবং বলা হচ্ছে সেই 8টা স্তরের মধ্যে প্রথম যে 4টে স্তর আছে, এই 8টা স্তরের মধ্যে প্রথম যে 4টে, প্রথম ইন দ্য সেন্স নিচের দিকে 4টে, এই যে এই সিগন্যাল লার্নিং, স্টিমুলাস লার্নিং, রেসপন্স, স্টিমুলাস রেসপন্স লার্নিং, সাইকোমোটর কানেকশন লার্নিং, ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং। এই 4টে লার্নিং কি না, আমাদের এগুলো মূলত বিহেভিয়ার বা আচরণের দিক থেকে, এগুলো আচরণগত দিক আমাদের তুলে ধরে, বা আচরণের মধ্যে এগুলো প্রকাশ পায়। আর নেক্সট বা উপরের যে 4টে, সেটা কি না, আমাদের কগনিটিভ আসপেক্ট। অর্থাৎ আমরা যেগুলো চোখে দেখতে পাই না, কিন্তু একজন মানুষকে আরো আরো বেটার ভাবতে, আরো বেটার কিছু করতে মানুষকে হেল্প করে। যেই কারণে বলা হচ্ছে নিচের যে 4টে, অর্থাৎ আচরণগত যে আসপেক্ট আছে, দৃষ্টিভঙ্গি আছে, সেটা হচ্ছে তুলনামূলক লোয়ার লেভেল, বা এখানে মানুষকে কম পরিশ্রম করতে হয়। এবং উপরের যে 4টে, হায়ারার্কি, হায়ারার্কি মানে যত উপরের দিকে উঠবে, উপরের দিকে তত জটিল, আর যত নিচে আসবে তত সহজ। ঠিক আছে, তো তিনি এরকম 8টা লার্নিং এর কথা বললেন। তো এটাকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা আহ কিছু এক্সাম্পল দিতে পারি বা কিছু। এটাকে আমি তোমাদের সামনে যেভাবে বোঝানোর চেষ্টা করছি, আমি তিনটে তিনটে করে বোঝাবো। SSC, এস ফর সিগন্যাল লার্নিং। সিগন্যাল লার্নিং কি জিনিস, যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, সামনে একটা লাল আলো সিগন্যাল দেখেছি, আমরা কি করবো, সহজেই থেমে যাব। সিগন্যাল আমাকে নির্দেশ করছে থামতে হবে, সবুজ হলো, আমরা কি এগিয়ে যাব। এটা কিন্তু আমাদের সাথে অটোমেটিক্যালি একটা, আমরা এটা জেনে গেছি। ঠিক আছে, তো এর জন্য বিশেষ কিছু পরিশ্রমের প্রয়োজন হয়, এই জন্য এটা হচ্ছে সব থেকে সহজ। নেক্সট ইজ স্টিমুলাস অ্যান্ড রেসপন্স লার্নিং। আমরা যতগুলো আমরা লার্নিং এর থিওরি পড়েছি, এসআর কানেকশন লার্নিং যতগুলো পড়েছি, সব জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে আমরা রেসপন্স করতে হবে। কিরকম, যে না, তুমি যদি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তোমাদের যেমন এই তোমরা যারা ইডেনে যারা অ্যাডমিশন নিয়েছে, তাদেরকে একটা অফার করা হয়েছে যে এই কোর্স চলাকালীন যে সমস্ত ছেলেমেয়েরা জেআরএফ কোয়ালিফাই করবে, তাদের কোর্স ফির 100% রিটার্ন দেওয়া হবে। এটা কি, তোমাদের কাছে একটা রিওয়ার্ড আছে। ঠিক আছে, তো তোমরা কি করবে, যে না, আমাকে ওটা পেতে হবে। ঠিক আছে, ওটা পাওয়ার জন্য কি, তুমি আরো বেশি পরিশ্রম করবে। এই যে স্টিমুলাস আর রেসপন্স কানেকশন, এটা যদি আমরা আরো সহজে বলি, আমরা ক্লাসরুমের কথা বলতে পারি, স্যার আসছেন, আমরা উঠে দাঁড়াচ্ছি। ঠিক আছে, এরকম কিছু, এগুলো একেবারে সহজ এক্সাম্পল। নেক্সট ইজ চেইনিং। চেন মানে কি, একটার সাথে আরেকটার কানেকশন, লিঙ্ক, একটার সাথে আরেকটা ঘটনা জুড়ে আছে।
তো ফার্স্ট থ্রি ইজ স্টিমুলাস অ্যান্ড সিগন্যাল লার্নিং, সেকেন্ড ইজ স্টিমুলাস অ্যান্ড রেসপন্স লার্নিং, নেক্সট ইজ চেইনিং। ঠিক আছে, এই তিনটে একেবারে নিচের স্তরে। তারপর হচ্ছে ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং। ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং কি জিনিস? না, ভার্বালি আমরা কোনো জিনিসের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে গেছি। কিরকম না, আমরা আমাদের বাড়িতে বিভিন্ন এক একজনের বাড়িতে আমাদের বিভিন্ন পোষ্য থাকে। ঠিক আছে, পোষ্য থাকে। তো আমরা যখন মুখে বিভিন্ন সাউন্ড করি অথবা আমরা তার কোনো একটা নাম ধরে ডাকি, অথবা বাচ্চাদের ক্ষেত্রে একটা বাচ্চাকে যদি আম গাছ দেখিয়ে বলি বাবু এটা হচ্ছে আম গাছ, তাহলে তার কাছে কিন্তু তার কাছে ওই কনসেপ্টটা ওইভাবে ডেভেলপ হবে। ঠিক আছে, অর্থাৎ মৌখিক ভাবে একটা ঘটনার সাথে একটা বিষয়ের সাথে কানেক্ট করাকে বলা হয় ভার্বাল অ্যাসোসিয়েশন। তো প্রথম চারটে কি বললাম না, একেবারে নিম্ন স্তরের বা আমাদের আচরণগত দৃষ্টিভঙ্গিতে এগুলো মোটামুটি আমরা দেখতে পাই। কিন্তু পরের চারটে কি না, পরের চারটে একটু ডিফিকাল্ট, কারণ সেগুলো কগনিটিভ অ্যাসপেক্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। নেক্সট ইজ মাল্টিপল ডিসক্রিমিনেশন। মাল্টিপল ডিসক্রিমিনেশন, একটা বাচ্চার কাছে আম দেওয়া হলো, কিছু ফল দেওয়া হলো, কিছু কিছু ভেজিটেবলস দেওয়া হলো, কিছু জিওমেট্রিক্যাল শেপ দেওয়া হলো, বলা হলো কি না এগুলোকে ডিফারেন্সিয়েট করো, কোনটা ফল, ঠিক আছে, কোনটা ভেজিটেবলস, কোনগুলো জিওমেট্রিক শেপ, এগুলো তুমি ডিফারেন্সিয়েট করো। যখন একজন বাচ্চা বা একজন মানুষ বিভিন্ন বিভিন্ন ঘটনাকে একটার সাথে আর একটা ডিফারেন্সিয়েট করতে পারছে, পার্থক্য করতে পারছে, এই ক্ষমতাটাকে বলা হয় কি মাল্টিপল ডিসক্রিমিনেশন লার্নিং। অর্থাৎ নিচের গুলো কমপ্লিট হয়ে তারপরে কিন্তু এই মাল্টিপল ডিসক্রিমিনেশনে আসবে। এখান থেকে যে প্রশ্নটা মূলত আসে সেটা হচ্ছে কি সিকোয়েন্সে সাজানো, সিকোয়েন্সে সাজানো কোনটার পরে কোনটা আসে। নেক্সট ইজ কনসেপ্ট লার্নিং, ধারণাগত শিখন। এখানে কি করা হয় না, কোন একটা স্টিমুলাস থাকে, সেই স্টিমুলাসের সাথে আমাদের কি হয় না, আমরা যখন কানেক্টেড হয়ে যাই সেই 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 বিষয় সম্পর্কে আমাদের কাছে আরো একটা কনসেপ্ট আরো স্পষ্ট হয়ে যায়। দেখো তার কিছু ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, যে পশু আর পাখির মধ্যে পার্থক্য কি, পার্থক্য আমি বাদ দিলাম, যে পশুর কি কি বৈশিষ্ট্য, পাখির কি কি বৈশিষ্ট্য, কনসেপ্ট যে না পাখির ডানা থাকে, দুটো পা থাকে, অনেক পশু থাকে পশুর দুটো পাও থাকতে পারে, যেমন আমরা হচ্ছে এর কথা বলতে পারি ক্যাঙ্গারু। ঠিক আছে, তো তো এইভাবে আমরা কিন্তু কনসেপ্টের কথা বা এইভাবে আমাদের কনসেপ্ট তৈরি হয় যে পাখির ক্যারেক্টারিস্টিক্স কি, একটা গাছের বৈশিষ্ট্য কি জিনিস, এইভাবে কনসেপ্ট। সেখানে হচ্ছে রুল বা আমরা বলি ফর্মুলা। ঠিক আছে, 2 আর 2 যোগ করলে 4 হয়, 2 থেকে 2 মাইনাস করলে 0 হয়, এই যে রুল, এই নিয়মটা শেখা, এটাকে বলা হয় মূলত রুল লার্নিং। লাস্ট ইজ প্রবলেম সলভিং লার্নিং, যেটা একেবারে অ্যাবস্ট্রাক্ট লেভেলে। ঠিক আছে, যেটা একেবারে অ্যাবস্ট্রাক্ট লেভেলে, আমাদের সামনে প্রবলেম দেওয়া হয়, আমরা সেই প্রবলেমের সলিউশন করার চেষ্টা করি। এটা হচ্ছে কি না আরো আমরা গ্যাগনের 8 লেভেল অফ লার্নিং। এটা হচ্ছে গ্যাগনের 8 লেভেলস অফ লার্নিং। তো এখানটা থেকে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার সলভ করো কোনো না কোনো শিফটে এই প্রশ্ন এখান থেকে তুমি একটা না একটা প্রশ্ন তুমি দেখতেই পাবে। তাহলে আমরা লেভেলস অফ লার্নিংটা জেনে নিলাম। নেক্সট যেটা গ্যাগনের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না নাইন নাইন ইভেন্ট অফ ইনস্ট্রাকশন। 9 ইভেন্ট অফ ইনস্ট্রাকশন, একজন শিক্ষক ক্লাসে যে শিক্ষার্থীদের সাথে ইন্টারাকশন হবে ক্লাসরুমের মধ্যে, সেই ইন্টারাকশন শুরুটা কিভাবে হবে আর তার এন্ড কোথায় হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে তিনি 9টা ইভেন্ট বা 9টা পর্যায়ের কথা বলছেন, যে এটা একের পর এক এই স্টেজে অগ্রসর। আমি যেটা সহজে শর্টে তোমাদের কাছে জিআইএস পিপি বিএই এইভাবে মেনশন করার চেষ্টা করি। আমরা প্রথমে নামগুলো জেনে নেব, তারপরে যদি এক্সাম্পল দিয়ে প্রয়োজন হয় আমরা এক্সাম্পল দিয়ে দেখে নেব। ফার্স্ট ইজ কি গেনিং অ্যাটেনশন। সর্বপ্রথম শিক্ষক যখন ক্লাসে পড়াতে আসবে, আমি তোমাদের সাথে, তোমরা যারা বিচ্ছিন্ন অবস্থায় মানে এক একজন এক এক প্রান্তে আসো, তো আমি তোমাদের কাছে অ্যাটেনশনটা গেইন করার জন্য শুরু কি করলাম, যে গুড ইভিনিং টু অন এভরিওয়ান, এভাবে শুরু করলাম। কেন না প্রত্যেকেই যেন এটা বুঝতে পারে যে আমি কিছু একটা বলার চেষ্টা করছি, সকলে এদিকে আমার দিকে মনোযোগ দাও। গেইনিং অ্যাটেনশন, আমরা প্রথমে যে কাজই শুরু করবো না কেন, আমাদেরকে প্রথম যাদেরকে নিয়ে আমার কাজ হবে তাদেরকে অ্যাট্রাক্ট করা, তাদেরকে সেই জায়গায় মনোনিবেশ করাতে বাধ্য করা, অ্যাটেনশন ড্র করা যেটাকে বলা হয়। নেক্সট ইজ ইনফর্মিং লার্নার অফ দি অবজেক্টিভস। আমি আজকে কি ক্লাসে পড়াবো, কেন পড়াচ্ছি, এর অবজেক্টিভস কি, পড়ালে এই যে তোমরা শিখছো, শেখার ফল তোমাদের কি পেতে পারো, অবজেক্টিভ সম্পর্কেও জানা। ইনফর্মিং লার্নার অফ দি অবজেক্টিভ, শিক্ষার্থীদেরকে অবজেক্টিভ সম্পর্কেও সচেতন করা। নেক্সট ইজ স্টিমুলেটিং রিকল অফ প্রায়র লার্নিং।
আমরা লার্নিং এর ডেফিনেশনে কি পড়েছিলাম, আমাকে একটু কেউ বলবে? আমরা দুটো তিনটে কনসেপ্টের কথা লার্নিং এর ডেফিনেশন বলেছি, আমাকে একটু কেউ বলো কি তিনটে কনসেপ্টের কথা বলেছি, কি কি কেউ বলতে পারবে? কেউ তো বলবে নাকি? আরে কেউ একজন বলো, এগিয়ে এসো। হ্যাঁ, রিনি বসু ঠিক বললো যে চেঞ্জ অফ বিহেভিয়ার, আচরণের একটা পরিবর্তন। এটা তো একটা গেল, আরো দুটো কনসেপ্টের কথা বলেছি, আরো দুটোর কথা বলেছি। আচরণে তো পরিবর্তন ঠিক, একদম সঠিক বলেছে। এছাড়াও আরো দুটো কনসেপ্টের কথা বলেছি। একটা বলেছি যেটা, সেটা হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স বা অতীত অভিজ্ঞতা, আর একটা হচ্ছে প্রেজেন্ট এক্সপিরিয়েন্স বা বর্তমান অভিজ্ঞতা। অতীত অভিজ্ঞতার সাথে বর্তমান অভিজ্ঞতার সমন্বয়ে আমাদের আচরণে বিহেভিয়ারে যে চেঞ্জ আসে তাকে আমরা বলি কি লার্নিং। এখানে দেখো কি বলা হচ্ছে, স্টিমুলেটিং রিকল অফ প্রায়র লার্নিং, অর্থাৎ অতীত অভিজ্ঞতাকে আমাদের রিকল বা মনে করার চেষ্টা করতে হবে। শিক্ষক কি করবেন না, শিক্ষার্থীরা আগে যেটা শিখেছেন তার সাথে যদি ম্যাচ করিয়ে, সেটার সাথে যদি একত্রিত করিয়ে, সেটার সাথে যদি কম্পেয়ার করিয়ে সম্পর্ক স্থাপন করাতে পারেন, তাহলে কিন্তু শিক্ষার্থীরা আরো বেশি দ্রুত শিখবে। নেক্সট ইজ প্রেজেন্টিং দি স্টিমুলাস, তাদের সামনে এবার স্টিমুলাস বা উদ্দীপককে এবার তাদের সামনে উপস্থাপন করবে। নেক্সট ইজ লার্নিং গাইডেন্স, তিনি তাদেরকে এবার গাইড করা শুরু করবেন যে না তোমরা এইভাবে এইভাবে করবে, এইভাবে এইভাবে করবে। নেক্সট ইজ এলিসিটিং পারফরমেন্স, তারা শিক্ষার্থীরা এবারে আগে তো বলে দিয়েছে কিভাবে কিভাবে করতে হবে, এবার তাদের পারফরমেন্সের পালা। নেক্সট আসবে প্রোভাইডিং ফিডব্যাক, প্রোভাইডিং ফিডব্যাক, এক একজন যে এক এক রকম ভাবে পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সের ফিডব্যাক দেবেন যে না এবারে এই কাজটা করতে হবে, এখানে এই জায়গায় আমার মনে হচ্ছে সংশোধন বা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এটাকে বলা হয় কি, ফিডব্যাক বা রিইনফোর্স করা। কেউ যদি ভালো করছে তাকে মোটিভেট করা, কারো যদি অতটা ভালো না হয় তাকে আরো বেটার করার জন্য মোটিভেট করা। নেক্সট ইজ অ্যাসেসিং পারফরমেন্স, তাদেরকে এবারে ফাইনালি তাদের পারফরমেন্সকে অ্যাসেস করা, মূল্যায়ন করতে হবে যে ফাইনালি তারা কি শিখলো। লাস্ট কি, রিটেনশন অ্যান্ড ট্রান্সফার, তারা যেটা শিখলো সেটা পরবর্তী নতুন কোনো সিচুয়েশনে, নতুন কোনো পরিস্থিতিতে যেটা তারা শিখলো সেটা তারা অ্যাপ্লাই করতে পারছে কি পারছে না, সেটাকে আরো এক্সাম্পল এক্সাম্পল দিয়ে থিওরিটিক্যালি এখানে একদম সুন্দর করে মেনশন করা আছে। আমি এতক্ষণ যেগুলো বিভিন্ন উদাহরণ দিয়ে বলছি, এই জায়গাটা যদি দেখো আরো সহজ হয়ে যাবে। এগুলো একদম প্রত্যেকটা ইভেন্ট, যে 9 ইভেন্টের কথা বলা হচ্ছে, GISPPE, GISPPE, এই যে নটা, প্রত্যেকটাকে কিন্তু এক্সাম্পল দিয়ে এখানে কিন্তু বলা হয়েছে। আর গ্যাগনের থিওরির লাস্টের পার্ট হচ্ছে কি, কন্ডিশনস অফ লার্নিং, শিখনের ক্ষেত্রে আমাদের পাঁচটা জিনিসকে আমাদেরকে বা তিনি লার্নিং কে মূলত জ্ঞানী পাঁচটা ভাগে ভাগ করেছে। ঠিক আছে, যে ছেলেমেয়েরা যখন শেখে তারা, তাদের মধ্যে কি ধরনের চেঞ্জ আসে, কি ধরনের চেঞ্জ আসে, এই জন্য এটাকে তিনি পাঁচটা ভাগে ভাগ করেছেন। VICAM, ভি ফর ভার্বাল ইনফরমেশন, আই ফর ইন্টেলেকচুয়াল স্কিলস, তাদের মধ্যে কি স্কিল ডেভেলপ হচ্ছে, কগনিটিভ স্ট্র্যাটেজি, তারা কত ধরনের কগনিটিভ স্ট্র্যাটেজি তাদের মধ্যে আসছে, অ্যাটিটিউড, তাদের দৃষ্টিভঙ্গিতে কি চেঞ্জ আসে, নেক্সট ইজ কি না তাদের মধ্যে কত ধরনের মোটর স্কিল ডেভেলপ হয়েছে। এগুলো আমরা এখানটাতে একটু একটু করে দেখে নিচ্ছি। দেখো, ভার্বাল ইনফরমেশন, না ভার্বাল ইনফরমেশনে কি, ছেলেমেয়েরা কোনো ইনফরমেশনকে তাদের মেমোরিতে স্টোর করতে পারেন, রোড মেমোরাইজেশন অফ নেম, ফেস, ডেট, ফোন নাম্বার, এটসেট্রা। বিভিন্ন ইনফরমেশনকে তারা না বুঝে না জেনে কেবলমাত্র স্মৃতিতে রেখে দিতে পারে, স্টোর করতে পারে। ইন্টেলেকচুয়াল স্কিলস, ঠিক আছে, ইন্টেলেকচুয়াল স্কিল কি না, আমার সামনে কোন একটা উদ্দীপক আছে, এই যেরকম আমি তোমাদের এক্ষুনি গিয়ে জিজ্ঞাসা করি, যে আমি যদি তোমাদের এখনো জিজ্ঞাসা করি আহ যে এই আমরা যে সাইকোলজি পড়ি বা সাইকোলজির মূল বিষয়বস্তু কি জিনিস, ঠিক আছে, বা এই যে সাইকোলজির সাথে সাইকোলজির সাথে গাইডেন্স কাউন্সিলিং এর পার্থক্য কোথায়, এটা যদি বলি এটার জন্য তোমাকে একটু হলেও কিন্তু ভাবতে হচ্ছে। ঠিক আছে, মুখে যায় আসবে তাই হঠাৎ করে এরকম তুমি বলবে না, তুমি একটু ভেবে চিন্তে বলবে, অর্থাৎ তুমি তোমার মস্তিষ্ককে একটুখানি হলেও মোল্ড করছো, ঠিক আছে, চেঞ্জ করছো, করে তুমি সেই প্রশ্নটা শুনে তার উপযুক্ত তুমি কি রেসপন্স করছো। নেক্সট ইজ কি না কগনিটিভ স্ট্র্যাটেজি, আমরা আরো ভালোভাবে চিন্তা করতে শিখি। কোনো একটা ঘটনাকে আমরা থিঙ্কিং এর ক্ষেত্রে পড়েছি, কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং। ঠিক আছে, আমরা কোনো একটা ঘটনাকে যখন একদিকে অর্থাৎ
গতানুগতিক ট্র্যাডিশনাল ওয়েতে যখন ভাবার চেষ্টা করি সেটাকে বলা হয় কনভার্জেন্ট থিঙ্কিং। আর ডাইভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে কি না আউট অফ দি বক্স থিঙ্কিং, অর্থাৎ কোনো একটা প্রবলেমকে ডিফারেন্ট ওয়েতে সলভ করতে পারার ক্ষমতা। এটা কগনিটিভ স্ট্র্যাটেজি। আমরা বিভিন্ন রকম ভাবে ভাবার চেষ্টা করছি। নেক্সট ইজ অ্যাটিটিউড। আমাদের প্রত্যেকের মধ্যে ধারণাগত, চিন্তাগত, আমাদের মধ্যে যে চেঞ্জটা আসে, ঠিক আছে। আর লাস্ট ইজ কি মোটর স্কিল। আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি বা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যখন কোনো কাজে ইউটিলাইজ করতে পারছি, কোনো একটা ছবি আঁকা, মাঠে দৌড়ানো, ভালো নাচতে পারা, ঠিক আছে, এই সমস্ত কিছু কি মোটর স্কিলের মধ্যে পড়ে। কারণ এখানে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে আমাদের কি করতে হয়, সঞ্চালন করতে হয়, তাই এটাকে বলা হয় মোটর স্কিল। এই হচ্ছে মূলত গ্যাগনের থিওরি তিনটে পার্ট। ফার্স্ট আমরা বললাম কি 8 লেভেল অফ লার্নিং, নেক্সট ইজ 9 ইনস্ট্রাকশন, তারপরে হচ্ছে কি কন্ডিশনস অফ লার্নিং বা ভাইক্যাম। ভি ফর ভার্বাল ইনফরমেশন, আই ফর ইন্টেলেকচুয়াল স্কিল, সি ফর কগনিটিভ স্ট্র্যাটেজি, এ ফর অ্যাটিটিউডস, নেক্সট ইজ মোটর স্কিলস। এবারে এতক্ষণ পর্যন্ত আমরা লার্নিং এর ক্যারেক্টারিস্টিক্স বা নেচার অ্যান্ড লাস্টে আমরা পড়লাম গ্যাগনিস থিওরি, ঠিক আছে। এটা একদম সাইকোলজির কোর পার্ট, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। যেই কারণে এগুলো তোমাদের সাথে ডিসকাস করা। আবারও বলছি, এগুলো কিন্তু সিলেবাসে মেনশন করা নেই, যেহেতু প্রশ্ন আসছে তাই আমরা ডিসকাস করছি। এবারে কোনো জায়গায় তোমাদের কোনো ধরনের সমস্যা থাকলে তোমরা জিজ্ঞাসা করে নাও, কোনো পয়েন্টে যদি তোমাদের প্রশ্ন থাকে। যারা পেড অথবা ফ্রি কোর্স এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকের জন্য কোশ্চেন করার জায়গা ওপেন থাকলো। প্রত্যেকেই রেসপন্স করছে না মানে কি প্রত্যেকে বুঝতে পেরেছে? এটা কি করে সম্ভব? কারো কোনো প্রশ্ন নেই? সে কি, কারোরই কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, প্রশ্ন নেই যখন, আমরা তাহলে সামনের দিকে আরো এগিয়ে যাই। নেক্সট আসি লার্নার ক্যারেক্টারিস্টিক্স। এগুলো একদম বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, কিছু বলছো কেউ? দেখো, লার্নার ক্যারেক্টারিস্টিক্স, একজন শিক্ষক যখন ক্লাসরুমে আসেন তিনি শিক্ষার্থীদের না দেখেন তিনি বর্ণ বা তিনি এরকম ভাবে কখনোই ডিফারেন্সিয়েট করেন না যে জেন্ডারের ভিত্তিতে, রিলিজিয়ানের ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে। কিন্তু একটা দিক থেকে কিন্তু তিনি একটা দিক দিয়ে কিন্তু তিনি ডিফারেন্সিয়েট করেন। সেটা হচ্ছে কি না, স্টুডেন্টদের কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। স্টুডেন্ট স্টুডেন্টদের সেই ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা বলবো কি লার্নার ক্যারেক্টারিস্টিক্স। এখানে মূলত যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলোর কথা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স কিছু, একাডেমিক্স, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল, অ্যান্ড লাস্ট ইজ কগনিটিভ। এক্ষেত্রে আমি তোমাদের জন্য কিছু ইনস্ট্রাকশন তোমাদের জন্য থাকলো, সেগুলো হচ্ছে কি না, কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্স এটাকে পড়ার জন্য বা এটাকে জানতে গেলে তোমাদেরকে পিঁয়াজের থিওরিটা ভালো করে জানতে হবে। পিঁয়াজের থিওরি কিন্তু জেনারেল পেপারে আসছে, ঠিক আছে। যারা এডুকেশনের ছেলে মেয়ে তারা তো পেরে যাবে, বা অনেকেও ভুল করছে, ঠিক আছে। পেরে যাবে 100% বলা ভুল হবে, অনেকেও ভুলও করছে, ঠিক আছে, একটু টাফ বা একটু ট্রিকি কোশ্চেন আসলে। তাই এটার জন্য আমি সাজেস্ট করবো কি না, কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরিটা পড়ে রাখতে প্রত্যেকের জন্য, এডুকেশন হোক অথবা না হোক, যে যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসে না কেন। পেঁয়াজের কগনিটিভ বা জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব যে কোনো বইতেই পেয়ে যাবে বা অনলাইন সোর্সে পেয়ে যাবে। ফার্স্টে আসি আমরা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স। এই জিনিসটা আমরা যখন ক্লাসে উপস্থিত হয়েছি, কেউ আসছে ছেলে, কেউ মেয়ে, কেউ বা তৃতীয় লিঙ্গের কেউ হতে পারে, কেউ বিভিন্ন রিলিজিয়ানের, কেউ বিভিন্ন জায়গা থেকে আসছে, সকলের আর্থিক পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি সমান না, প্রত্যেকের মধ্যে কিন্তু এই ডিফারেন্স গুলো আসে। এগুলোকে পার্সোনাল, আমরা বলি পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট আসি একাডেমিক ক্যারেক্টারিস্টিক্স। না, আমরা দেখি কি না, কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা অল্পতে বুঝে নিতে পারে, আবার কিছু স্টুডেন্ট থাকে একটু বেশি রিপিট করার প্রয়োজন। আবার এক একজনের ক্লাসে আসার বা পড়তে আসার এক এক রকম মোটিভ বা গোল থাকে। এই প্রত্যেকটা দিক থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ডিফারেন্স আছে। মোটিভেশনের দিক থেকে কারোর মোটিভেশন খুব বেশি, কারো মোটিভেশন একটু কম, এরকম এগুলোকে আমরা বলবো কি একাডেমিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। নেক্সট ইজ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স। আমরা যখন ক্লাসরুমে থাকি
তো আমরা যেহেতু মানসিক, আমরা প্রত্যেকটা মানুষ যেহেতু সামাজিক জীব, তাই আমাদের কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ইন্টারাকশন বা প্রত্যেকের সাথে প্রত্যেকের মধ্যে বা প্রত্যেকের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা, বন্ধুত্ব সুলভ জায়গা। সেখানে কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতা থাকবে না। প্রত্যেকে প্রত্যেককে সম্মান করব, প্রত্যেকে প্রত্যেকের জায়গাকে কখনো আমরা হ্যাম্পার করব না, এই সমস্ত কিছু। আর তার সাথে সাথে কি ইমোশনাল এক্সপিরিয়েন্স, বড় আর বাচ্চাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কেন? আহ বড়দের মধ্যে যে ইমোশনাল ম্যাচুরিটিটা থাকে, বাচ্চাদের মধ্যে সেই ইমোশনাল ম্যাচুরিটি থাকে না কম্পারিজনে। ঠিক আছে? তো এইরকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে কিন্তু মানুষে মানুষে পার্থক্য আছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখবো কি না, ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স থিওরিটা একটু দেখে রাখবো। আর কগনিটিভ ডেভেলপমেন্টের অর্থ হচ্ছে কি না, আমরা প্রত্যেক মানুষের থিঙ্কিং, চিন্তা ভাবনা ভিন্ন। এখানেই দেখো, আমি বলে দিচ্ছি, এখানেই দেখো, এখানে আমরা এই মুহূর্তে 20-22 জন ক্লাসে আছি। 20-22 জন ক্লাসে থাকার পরেও আমি কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য কিন্তু একই শব্দ ইউজ করছি, কিন্তু আমি যখন তোমাদের থেকে ইন্ডিভিজুয়াল রেসপন্স নেব, প্রত্যেকের সাথে প্রত্যেকের রেসপন্সের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে। এটা কি কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্স। আমাদের প্রত্যেকের নলেজ কনস্ট্রাকশন কিন্তু একরকম ভাবে হয় না। এক একজনের কনস্ট্রাকশনের স্টাইল বা এক এক ধরনের ইন্টারনাল প্রসেসিং সিস্টেম এক একজনের এক এক ধরনের। ঠিক আছে? তাই এক্ষেত্রে কিন্তু প্রত্যেকের মধ্যে পার্থক্য থাকে। তাই বলছি কি কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্সটা আমাদেরকে ওই পিয়াজের থিওরি থেকে একটু ভালো করে জেনে রাখি। এটা একেবারে ইজি, এখানে আমি আর বেশি সময় নেবো না। এবারে আসবো যে এই জায়গাটা, সেটা হচ্ছে কি পেডাগজি। হোয়াট ইজ পেডাগজি? হোয়াট ইজ পেডাগজি? কে বলবে, একটু কেউ বলবে পেডাগজি কি জিনিস? পেডাগজি কি করা হয়, কি খায় না মাথায় দেয় পেডাগজি? স্যার, শিশুদের শিক্ষা ব্যবস্থার জন্য আলাদা কিছু চিন্তা ভাবনা বা পদ্ধতি। শিশুদের শিক্ষাদানের জন্য আলাদা কোনো পদ্ধতি। ওকে, আর কেউ? আর কেউ? আর কেউ? তো একজন বললো। স্ট্র্যাটেজি ফর টিচিং চিলড্রেন। গুড। আর এই পেডাগজির একটা ঘটনা আছে বা এর একটা গল্প আছে, সত্যি সত্যি একটা গল্প আছে। এটা হচ্ছে কি, প্রাচীন কালে তোমরা যদি একটু মনে করে দেখো যে ওই কৃতদাসের আদান প্রদান বা লেনদেনের ব্যবস্থা কিন্তু প্রাচীন কালে ব্যাপকভাবে ছিল। ঠিক আছে? ব্যাপকভাবে এই লেনদেন ছিল। এবারে যারা একটু বড় লোক মানুষ বা বিত্তবান মানুষ ছিল, তারা কি করতো না, তারা তাদের বাড়ির কাজকর্মের জন্য তারা কৃতদাস রাখতো বা কৃতদাস থাকতো। এবারে এই কৃতদাসদের মধ্যে কিছু কৃতদাস এমন থাকতো যারা একটু স্মার্ট, যারা বাড়ির কাজকর্ম করতো। এই বাড়ির কাজকর্ম করতে করতে বাড়ির যারা বাচ্চা, তারাও তো সেই সংসার বা সেই ফ্যামিলির পার্ট। তো তারা কি করতো, সেই বাচ্চা কাচ্চাদের দেখভাল করার দায়িত্ব কিন্তু এলো। তার পরবর্তীকালে যখন আস্তে আস্তে ওই স্কুলিং বা ওই বিভিন্ন গৃহকে গুরু গৃহ হতে পারে অথবা মহারাজার দরবারে এই যে পড়াশোনা শুরু, তখন কি হতো, এই বাচ্চাদের দেখভাল, তাদেরকে ওই জায়গায় পৌঁছে দেওয়া, নিয়ে আসা, এই কাজ করতে করতে এমন একটা সময় আসতো যেখানে দেখা গেল একটা শ্রেণী তৈরি হলো এরকম, বা একদল মানুষ তৈরি হলো এরকম, যাদের কাজই হচ্ছে ওই মহারাজা বা বিত্তবান ফ্যামিলির বাচ্চা কাচ্চাদের দেখভাল করা, তাদের শিক্ষা দীক্ষার কাজে হেল্প করা। এই জায়গা থেকে মূলত এই পেডাগজির উৎপত্তি বা পেডাগজি শুরু। কেন না, পেডাগজিকে যদি আমরা এক্সপ্লেইন করি, তো মোটামুটি সেখানে আমরা দুটো শব্দ দেখতে পাবো। একটা হচ্ছে পেডস, আর কোথাও অ্যাগোগাস, বা এক এক জায়গায় তোমরা আহ এক এক টার্ম দেখতে পারো। তো এখানকার ক্ষেত্রে আমরা এই পেডস আর অ্যাগোগাস কথা ইউজ করছি। এই পেডস বা পেডস থেকে পেড এসছে। আবার এই পেডস শব্দের অর্থ হচ্ছে চাইল্ড। ঠিক আছে? পেডাস শব্দের অর্থ হচ্ছে চাইল্ড, আর অ্যাগোগাস শব্দের অর্থ হচ্ছে লিডার, অর্থাৎ এই চাইল্ডকে যিনি লিড করছেন, চাইল্ডকে যিনি পরিচালনা করছেন। আর আমাদের এডুকেশন সিস্টেমে একজন বাচ্চাকে পরিচালনা করেন কে? একজন শিক্ষক।
একজন বাচ্চাকে পরিচালনা করেন কে? একজন শিক্ষক। তাই ওই জন্য এই 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 পেডাগজি শব্দের অর্থ হচ্ছে কি না, টু লিড আ চাইল্ড, অর্থাৎ একজন শিশুকে বা একজন শিক্ষার্থীকে লিড করা, পরিচালনা করা, দেখভাল করা, পথ নির্দেশ করা। এবং এটা বর্তমান সময়ে আরো মডিফাই হয়ে এসে দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষাদান করার পদ্ধতি হচ্ছে পেডাগজি। ঠিক আছে, তাহলে এই পেডাগজির কনসেপ্ট কি না, শিশুদের শিক্ষাদান। এর অরিজিন কোত্থেকে এলো, সেই প্রাচীন কালের গল্প বললাম। এবং এর যে টার্ম কোথায় এসে, এই পেডাগজিটা এসে পেডাগোগাস থেকে। পেডাগোগাস আবার এই দুটো শব্দ নিয়ে তৈরি। এবারে আমরা এই হেনরি জিরক্স বলে একজন স্কলার, যিনি এই পেডাগজি নিয়ে ব্যাপক রিসার্চ করেছেন, তিনি পেডাগজিকে ডিফাইন করছেন কিভাবে। যদি এই ডিফিনেশনটা আমরা যদি দেখি, তাহলে পেডাগজি নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, দেখো, পেডাগজি ইজ নট অ্যাবাউট ট্রেনিং। পেডাগজি কিন্তু শুধু বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া নয়। আমরা জানি প্রশিক্ষণ আর ট্রেনিং অ্যান্ড এডুকেশনের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, কেউ একটু বলবে যে ট্রেনিং আর এডুকেশনের মধ্যে ডিফারেন্স কি জিনিস? ট্রেনিং অ্যান্ড এডুকেশন, ডিফারেন্স বিটুইন ট্রেনিং অ্যান্ড এডুকেশন। ওই ব্লুমের অনুযায়ী বলা যায় কগনিটিভ অ্যাসপেক্টটা হলো আর যেরকম ট্রেনিং। যাই হোক, তুমি বলেছো, কিন্তু এটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট হলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি ঠিকই বলেছো, সেই ট্যাক্সোনমি দিয়ে বললেই যে শেখা আর এক জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয় সেটা। তো আমরা আরো একটু ক্লিয়ার করতে চাই, যে আর কেউ বলবে? কেউ তো একজন এগিয়ে আসতে পারো, কে বলবে? সুরজিৎ বলো দেখি, সুরজিৎ আসো ক্লাসে? সুরজিৎ নেই ক্লাসে, আছে তো। হ্যাঁ স্যার আছে। বলো বলো, ট্রেনিং আর এডুকেশনের ডিফারেন্স কি আছে? স্যার ট্রেনিং হচ্ছে কোনো বিষয় সম্পর্কে যখন আমরা মানে কোনো বিষয়ের টপিকের প্রতি স্কিল বা এবিলিটি বা কম্পিটেন্সি অর্জন করব, তখন সেটা ট্রেনিং এর মধ্যে পড়ে। আর যখন কোনো বিষয়ের বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট গুলো জানবো, তখন সেটা এডুকেশনের মধ্যে পড়ে। এটাও তো তুমি সে আজ প্রচলিত কনসেপ্ট বললে, এই যে এর একটা ডিফারেন্স আছে। দেখো, ট্রেনিং মানে কি, আমরা যদি সেই জু বা সার্কাস গুলোতে গিয়ে দেখি, বা সার্কাসের কথাই যদি বলি, সেখানে কিছু পশু বা প্রাণী থাকে, কিছু প্রাণী থাকে, তাদেরকে কিছু স্কিল মানে সেটাই শেখানো হয়েছে। তারা বছরের পর বছর, দিনের পর দিন একই জিনিস করেই যাচ্ছে, নতুনত্ব কিছু নেই। অর্থাৎ এটা এমন কিছু স্কিল যেটাকে আর আপডেট করার প্রয়োজন পড়ে না। ওই জন্য দেখবে আগে টিচার ট্রেনিং বলা হতো, এখন বলা হয় টিচার এডুকেশন। কেন? ট্রেনিং এর কনসেপ্ট হচ্ছে কি, তাকে কিছু নিয়ম, কিছু পদ্ধতি শিখিয়ে দাও, যেটা সে বছরের পর বছর কাজে লাগাবে। আর এডুকেশনের অর্থ কি? এডুকেশনের অর্থ হচ্ছে যেটা আমরা সময়ের সাথে, পরিস্থিতির সাথে সাথে আমাদেরকে আপডেট হতে হবে, নিজেদের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে। এটা হচ্ছে এডুকেশন বা শিক্ষা। শিক্ষা মানে যেটা শিখলাম সেটা কিছু ধরে বা আঁকড়ে থেকে বেঁচে থাকা নয়, সেটাকে অ্যাপ্লাই করা, এবং তার সাথে সাথে কি আমাদের সদা সর্বদা নতুন নলেজ সম্পর্কে নিজেদেরকে আরো আপডেট করা, এটাকে বলা হয় এডুকেশন। ঠিক আছে, এই হচ্ছে ট্রেনিং আর এডুকেশনের পার্থক্য। তো এখানে বলা হচ্ছে কি, পেডাগজি ইজ নট অ্যাবাউট ট্রেনিং, মানে তাদেরকে শুধুমাত্র, শিক্ষককে শুধুমাত্র দুটো বা চারটে স্কিল শিখিয়ে দাও, যে সারা জীবন এই স্কিলকেই মেনটেন করবে বা ফলো করবে, এটা কিন্তু নয়। ইটস নট অ্যাবাউট ট্রেনিং। কি, ইট ইজ অ্যাবাউট ক্রিটিক্যালি এডুকেটিং পিপুল টু বি সেলফ রিফ্লেক্টিভ, capable of critically addressing their relationship with others and with the larger world. এখান থেকে সহজে বোঝা যাচ্ছে কি, এখানে ন্যারো কনসেপ্ট না, ওয়াইডার কনসেপ্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে। সেলফ রিফ্লেক্টিভ, ক্যাপাবল অফ ক্রিটিক্যালি অ্যাড্রেসিং দেয়ার রিলেশনশিপ উইথ আদার্স। আমরা যখন নিজেরা নিজেদেরকে ইভালুয়েট করতে পারবো, নিজেরা নিজেদেরকে দেখতে পারবো, নিজেরা নিজেদের উইকনেসকে জানতে পারবো, নিজেরা নিজেদের স্ট্রেংথকে দেখতে পারবো, এবং বৃহত্তর জগতের সাথে, বৃহত্তর পৃথিবীর সাথে আমরা নিজেদেরকে আরো কানেক্ট করতে পারবো, সেটাকে এখানে বলা হচ্ছে পেডাগজি। তাহলে পেডাগজি মানে ওই কিছুমাত্র কয়েকটা স্কিল টিচারকে শিখিয়ে দেওয়া হলো, আর শিক্ষক সেটাই সারা জীবন একের পর এক পর মানে ব্যাচের পর ব্যাচ গেল, একই বস্তা পচা জিনিস দিতেই থাকলো, সেটা পেডাগজি না। পেডাগজি কি না, শিক্ষার্থীদের উপযোগী হবে, এবং সেটা পরিস্থিতি এবং সময়ের উপযোগীও হবে। এটা
এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। পেডাগজির প্রিন্সিপাল কি জিনিস, এবারে আসি আমরা হোয়াট ইজ পেডাগজিক্যাল অ্যানালিসিস। পেডাগজিক্যাল অ্যানালিসিস এটা মূলত আমরা যারা টিচার্স ট্রেনিং করে তারা এই জিনিসটা সম্পর্কে একটু আরো ক্লিয়ার কনসেপ্ট রাখে, ঠিক আছে, কারণ এখানে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালি অনেক জিনিস শেখানো হয়। পেডাগজিক্যাল অ্যানালিসিস কি জিনিস? পেডাগজিক্যাল অ্যানালিসিস হচ্ছে আমি একজন শিক্ষক, আমি এই জায়গাটায় আসি, এই জায়গাটাতে আমি একজন শিক্ষক, আমি ক্লাসে পড়াতে আসছি, আমি কোনো রকম প্ল্যান বা কিছুই ছাড়া কোনো কিছু না করে ক্লাসে আসলাম, এসে পড়াতে শুরু করে দেবো, এমনটা কিন্তু নয়। আমি আজকের ক্লাসে কি কি পড়াবো, কিভাবে পড়াবো, কতটা পড়াবো, এবং আজকের ক্লাসে যে পড়ালাম তার ইভালুয়েশন কিভাবে করব, যখন পুরো ব্যবস্থাটাকে আজকের ক্লাসের 45 মিনিট বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি কি করতে চলেছি, এই সমস্ত ঘটনাকে যখন আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব, প্রত্যেকটা বিষয়কে আমি যখন পূর্ব পরিকল্পনা করে আমি যখন সেটাকে ফলো করব এবং ইমপ্লিমেন্ট করব, তখন সেটাকে বলা হয় কি পেডাগজিক্যাল অ্যানালিসিস। এই দেখো, এটা পুরো সিলেবাস, আমি কিন্তু পুরো সিলেবাস আজকে পড়াচ্ছি না, আমি এই সিলেবাসের যে মার্ক করা জায়গাটা সেটাকে আরো এখানে ভেঙে দিয়েছি, যে আজকে আমার পড়ানোর বিষয় হবে এই এই জিনিসগুলো, ঠিক আছে। এবারে আসি আমরা সেই জায়গাটাতে, পেডাগজিক্যাল অ্যানালিসিস কি জিনিস। পেডাগজি মানে কি? পেডাগজি শব্দের অর্থ হচ্ছে আমি কিভাবে পড়াবো। আর অ্যানালিসিস কি জিনিস? অ্যানালিসিসের অর্থ হচ্ছে যে বিষয়টা পড়াবো, যে কনসেপ্ট গুলো আজকে আমি তোমাদেরকে পড়াবো, সেই কনসেপ্টটা কতটা ভেঙে, কতটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, কতটা সহজবোধ্য করে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, এটাকে বলা হয় মূলত পেডাগজিক্যাল অ্যানালিসিস। বেসিক্যালি দুটো টার্ম নিয়ে তৈরি, একটা হচ্ছে পেডাগজি, যেটা সম্পর্কে আমরা জেনেছি পেডাগজি শব্দের অর্থ হচ্ছে কি আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং, আরো সহজ করে যদি বলি মেথড অফ টিচিং, অর্থাৎ কিভাবে পড়াবো, আর অ্যানালিসিস কি পড়াবো, যেটাকে পড়াবো সেটাকে আমাকে ছোট ছোট স্মল পার্টে আমাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? দেখো, এই দেখো এখানে বলা আছে উই ব্রেক এ টিচিং ইউনিট ইনটু ইটস কনস্টিটিউয়েন্টস, দ্যাট ইজ সাব ইউনিট। প্রথমে আসবে সাব ইউনিট, তারপরে টপিক অর সিঙ্গেল কনসেপ্ট এটসেট্রা, এইভাবে, ঠিক আছে। এবারে আমরা এই ছবিটার সাহায্যে এটাকে দেখার চেষ্টা করি, আরো সহজ করে এটাকে বলা হয়েছে পেডাগজি অ্যান্ড অ্যানালিসিস। পেডাগজি মানে কি বললাম? আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং অর মেথড অফ টিচিং। আর অ্যানালিসিস কি না, এ টপিক ইনটু ইউনিটস অ্যান্ড সাব ইউনিট অ্যান্ড আদার স্মলার ইউনিট। একটা ইউনিটকে প্রথমে আমরা সাব ইউনিটে ভাঙবো, সেই সাব ইউনিটকে যখন আরো আমরা ক্ষুদ্র ছোট ইউনিটে ভাঙবো, সেটাকে বলা হচ্ছে কি স্মলার ইউনিট বা অ্যানালিসিস। এই পেডাগজিক্যাল অ্যানালিসিস এর মূলত 4টে পার্ট থাকে বা 4টে পিলার থাকে, এই 4টে পিলারের উপর ভিত্তি করে এই পেডাগজিক্যাল অ্যানালিসিস থাকে। এই প্রশ্নটা রিপিট হয়েছে, বহুতবার রিপিট হয়েছে, এবারে আমাদের সাবজেক্টেও রিপিট হয়েছে এটা। প্রথমে আমাদের কি করতে হবে? কন্টেন্ট অ্যানালিসিস, অর্থাৎ আমি কি পড়াবো, হোয়াট টু টিচ, কি পড়াতে যাচ্ছি, আজকে আমি কি পড়াচ্ছি, যে লার্নিং, পেডাগজি, অ্যান্ড্রাগজি, এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়াবো। হোয়াট টু টিচ আমি কিন্তু তোমাদের পড়ানোর আগে ঠিক করে নিয়েছিলাম যে আজকের ক্লাসে আমি এই বিষয়টা পড়াবো। কন্টেন্ট অ্যানালিসিস, কন্টেন্টকে ভেঙে নিয়েছি। নেক্সট ইজ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, হোয়াই টু টিচ, হোয়াই টু টিচ আমি কেন পড়াচ্ছি, আমার অবজেক্টিভস কি, আমার পারপাস কি, আমার গোল কি। আমি তো এমনি এমনি পড়াতে আসছি, আমার কিছু পারপাস আছে, যে আজকের ক্লাসের মধ্যে, আজকের এই 1.5 ঘন্টার মধ্যে আমাকে এই ক্লাসটা শেষ করতে হবে, যাতে ছেলেমেয়েরা পরবর্তী পরীক্ষার আগে সিলেবাসটা শেষ করতে পারে। নেক্সট ইজ লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড চুজেন মেথড, আমি যে পড়াতে এসেছি সেই পড়ানোটা কিভাবে হবে, কোন মেথডে আমি পড়াবো, বা কিভাবে লার্নিং এক্সপিরিয়েন্স আমি শিক্ষার্থীদের সাথে শেয়ার করবো, ভাগ করে নেব। লার্নিং এক্সপিরিয়েন্স আর চুজেন মেথড, কোন মেথড আমরা সেখানে ফলো করবো, কোন কোন মেথড ফলো করবো, আমরা কি শুধু সেখানে লেকচার মেথড ফলো করবো, না আমরা সেখানে ডেমনস্ট্রেশন মেথড ফলো করতে পারি, আমরা সেখানে কোশ্চেন অ্যান্সার স্ট্র্যাটেজি ফলো করতে পারি, আমরা ডিসকাশন মেথড ফলো করতে পারি। আর লাস্ট ইজ কি ইভালুয়েশন ডিভাইস, অর্থাৎ ক্লাসের শেষে আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করবো কিভাবে, হোয়াট ইজ অ্যাচিভড অর সিলেকশন অফ ইভালুয়েশন ডিভাইস। আমরা এই ক্লাসের শেষে শিক্ষার্থীরা কি শিখতে পেরেছে, কি অ্যাচিভ করতে পেরেছে, এবং আরো সহজভাবে যদি বলি, কিভাবে তাদেরকে, তারা যে অ্যাচিভ করেছে কিভাবে তাদেরকে আমি ইভালুয়েট করবো, কিভাবে আমি তাদেরকে মূল্যায়ন করবো। এটা কিন্তু সিকোয়েন্সে প্রশ্ন থাকে, সিকোয়েন্স অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস। তাহলে সর্বপ্রথম কি আছে? কন্টেন্ট অ্যানালিসিস, কন্টেন্টকে ছোট ছোট ইউনিটে, ছোট ছোট ভাঙা। ফার্স্টে আসবে ইউনিট, তারপরে আসবে সাব ইউনিট, সাব ইউনিটের মধ্যে আসবে আরো স্মলার ইউনিট, এইভাবে। নেক্সট ইজ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, আমার কি পারপাস আছে, আমার কি গোল আছে, কি গোলকে আমি অ্যাচিভ করার চেষ্টা করছি। নেক্সট ইজ লার্নিং এক্সপিরিয়েন্স এন্ড চুজেন মেথড, কুই লার্নিং এক্সপিরিয়েন্স আমি শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে চাইছি বা আমি সেখানে শেয়ার করব, এবং কোন মেথডের সাহায্যে সেই লার্নিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। লাস্ট ইজ হাউ টু ইভালুয়েট, কিভাবে তাদেরকে ইভালুয়েট করব, কোন পদ্ধতিতে ইভালুয়েট করব।
এটাকে এই ফোর ফোল্ড অ্যাক্টিভিটিস অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস অথবা ফোর পিলার অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস আমরা একই বলতে পারি। ইউনিট অ্যানালিসিস আর কন্টেন্ট অ্যানালিসিস, ফর্মুলেশন অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, থার্ড ইজ লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড চুজেন মেথড, ফোর্থ ইজ ইভালুয়েশন মেথড আর ডিভাইস। এবার আসি স্টেপস অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস, কিভাবে আমরা পেডাগজিক্যাল অ্যানালিসিসটা করে থাকি। এখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে, যে যে জায়গাগুলো দেওয়া আছে, প্রত্যেকটা জায়গা থেকে কোনো না কোনোবার কিন্তু কোশ্চেন এসেছে, তাই এই প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে মেনশন করা আছে। এর আগে পড়েছি কি আমরা, পিলার, কি কি ভিত্তি আছে। এবার আসি স্টেপ, পেডাগজিক্যাল অ্যানালিসিস আমরা কিভাবে করি। ফার্স্ট ইউনিট হচ্ছে কি, ব্রেকিং আউট ইউনিট ইনটু সাব ইউনিট উইথ নাম্বার অফ পিরিয়ড। অর্থাৎ একটা ইউনিট আছে, সেই ইউনিটটা আমি কটা কটা সাব ইউনিট আছে এবং আমি কটা ক্লাসে এই ইউনিট বা সাব ইউনিটটা শেষ করব। নেক্সট ইজ প্রিভিয়াস নলেজ, আমি শিক্ষার্থীদের সেই ইউনিট সাব ইউনিট ওই সমস্ত ভাবে পড়াবো, কিন্তু তার আগে আমাকে জেনে নিতে হবে শিক্ষার্থীদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কতটা আছে। যদি তাদের একেবারেই না জানা থাকে তাহলে আমাকে প্রথম থেকে শুরু করতে হবে। যদি শিক্ষার্থীর সামান্য কিছু জানা বা শোনা থাকে তাহলে আমি একটু কম সময় বাঁচবে। আর যদি শিক্ষার্থীদের ভালোভাবে জানা থাকে তাহলে আমি দু চারটে হিন্ট বা নতুন ইনফরমেশন অ্যাড করে আমি চলে যেতে পারি। নেক্সট ইজ, আমি যে পড়াবো, যে পড়াতে যাচ্ছি, আমার অবজেক্টিভস কি জিনিস, বা এটা কমপ্লিট হলে, এই বিষয়টা কমপ্লিট হলে শিক্ষার্থীরা নতুন কি কি বিষয় শিখতে পারলো বা জানতে পারলো, এটাকে বলা হয় কি ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। এই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস কে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা এখানে নেই। একটা হচ্ছে বিহেভিয়ারাল টার্মস আর নন বিহেভিয়ারাল টার্মস, যেটাকে আমরা মোটর স্কিল বলতে পারি। একটা হচ্ছে আচরণে পরিবর্তন আর একটা হচ্ছে আচরণগত নয়, অর্থাৎ যেটাকে আমরা বলবো দক্ষতার কি কি পরিবর্তন আসছে। নেক্সট ইজ সাব ইউনিট ওয়াইজ কনসেপ্ট, প্রত্যেকটা সাব ইউনিটে যে যে কনসেপ্ট গুলো আছে সেগুলোকে আমাকে এক্সপ্লেন করতে হবে বা সেই ইউনিট গুলো আমাকে দেখতে হবে। নেক্সট ইজ আমি কোন মেথড, কোন পদ্ধতি অবলম্বন করব এই পড়ানোর জন্য। তারপরে প্রবিং কোশ্চেন এর অ্যান্সার। এবারে আমাদেরকে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে জানতে হবে। আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কি পড়েছি, আমরা ধারাবাহিকভাবে যখন শিক্ষার্থীর সাথে ইন্টারাক্ট করি, বিভিন্ন কুইজ করি, প্রশ্ন উত্তর করি, তার ভিত্তিতে শিক্ষার্থীদের সাথে ধারাবাহিকভাবে মূল্যায়ন করে থাকি, সেটাকে বলা হয় কি প্রবিং কোশ্চেন। তাদেরকে এমন হিন্ট দেওয়া যাতে তারা খুব সহজে প্রশ্নের উত্তর দিতে পারে। নেক্সট ইজ ইউজ অফ টিচিং এইড। টিচিং এইড মানে কোন কোন সহায়ক উপকরণ, প্রজেক্টর হতে পারে, আবার ইন্টারাক্টিভ বোর্ড হতে পারে, মডার্ন যে ইলেকট্রনিক বোর্ড হতে পারে, কি কি টিচিং এড ইউজ করেছে। আর লাস্ট ইজ ব্লুপ্রিন্ট অফ ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট আইটেম, এবং লাস্টে শিক্ষার্থীদেরকে ইভালুয়েট করতে হয়। মূলত সেই ইভালুয়েশনটা ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, এটা আমরা যখন ইভালুয়েশন পড়বো তখন এটা আমরা বিস্তারিত আলোচনা করবো। তাহলে আমরা পেডাগজি আলোচনা করলাম এবং পেডাগজিক্যাল অ্যানালিসিস আলোচনা করলাম। তো পেডাগজি এবং পেডাগজিক্যাল অ্যানালিসিস রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? যারা সাবজেক্টের স্টুডেন্ট আছো অর্থাৎ এডুকেশনের স্টুডেন্ট আছো, তারা ইউনিট 7-এ কিন্তু এটা পুরো তোমাদের ফার্স্ট ইউনিটেই আছে, অলরেডি হয়তো তোমাদের হচ্ছে এটা। আচ্ছা, এখানে এডুকেশন ছাড়া অন্যান্য কে কোন সাবজেক্টে আছে আমাকে একটু কাইন্ডলি বলে দাও তো, একটু আমি একটু জেনে রাখা উচিত আমাকে, প্রথম দিন আমার জানা হয়নি। এডুকেশন ছাড়া কে কোন সাবজেক্টে আছো? প্রথমে কি আছে? বর্ণালী, বর্ণালী তোমার সাবজেক্ট কি আছে? সংস্কৃত আছে। এডুকেশন আছে। জয়া, জয়ার সাবজেক্ট কি আছে? হিস্ট্রি। জয়ার হিস্ট্রি, ওকে। মাম্পি কি প্রথম স্টুডেন্ট? মাম্পি কি এডুকেশন না? হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, পিয়ালিরও তো এডুকেশন হবে। প্রণয়, প্রণয় তোমার সংস্কৃত। সংস্কৃত। আচ্ছা, শর্মিলা, শর্মিলার কি সাবজেক্ট? শুনতে পেলাম না শর্মিলা। স্যার শ্যামলের কি সাবজেক্ট? পরপর বলো যাদের নাম আছে পরপর। এডুকেশন। শ্যামলের এডুকেশন। তারপরে কি আছে? শিল্পা এডুকেশন। এডুকেশন। সীমান্ত, সীমান্ত তো না, হ্যাঁ সীমান্ত ঘোষ। সীমান্ত সাবজেক্ট কি আছে? স্যার এডুকেশন। এডুকেশন। আচ্ছা, সুমনা, সুমনা পান। সুপর্ণা। আচ্ছা আচ্ছা, সুরজিৎ, সুপর্ণার এডুকেশন, সুরজিৎ এডুকেশন, তহুরা এডুকেশন। উমার কি আছে? সুমনার এডুকেশন। স্যার এডুকেশন।
আচ্ছা, মোটামুটি বেশিরভাগই এডুকেশন, এছাড়াও কিছু সংস্কৃতের স্টুডেন্ট আছে এবং হিস্ট্রির কয়েকজন আছে। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু তোমাদের যারা এডুকেশন ছাড়া অন্যান্য সাবজেক্ট আছে তোমাদের কিন্তু একটু নতুন, ঠিক আছে। এবং বিশেষ করে সংস্কৃত সাবজেক্ট তারা কিন্তু জেনারেল পেপারে একটু উইক হয়, এটা কিন্তু প্রিভিয়াসলি আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি। তাই তোমাদের কাছে বলা থাকবে যে দেখো, তোমরা যদি তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, তোমাদের ইংরেজিতেও সমস্যা থাকতে পারে, তো তোমরা যদি চুপ করে থাকো তাহলে কিন্তু আমি ভাববো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এরকম যদি হয় যে তোমরা বুঝতে পারছো না, আমাকে বলবে, আমি কিন্তু রিপিট করার জন্যই কিন্তু এখানে আছি। ঠিক আছে, কে কতটা জানলো সেটা তোমাকে ভাবতে হবে না, কারণ এডুকেশনের ছেলেমেয়েরা একটু জানে, আবার অনেকে নাও জানতে পারে, এটাও হতে পারে। দেখো, হোয়াট ইজ অ্যান্ড্রাগজি। আমরা এতক্ষণ দেখলাম যে বাচ্চাদের কিভাবে শেখাতে হবে, বাচ্চাদের কিভাবে পড়াতে হবে। এইবারে আসি মূলত না, এই অ্যান্ড্রাগজিটা মূলত যারা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট তাদের জন্য, অর্থাৎ বয়স্কদের বা প্রাপ্তবয়স্কদের পড়ানোর যে পদ্ধতি, যে মেথড, সেই মেথডকে মূলত বলা হয় কি অ্যান্ড্রাগজি। ঠিক আছে, অ্যান্ড্রাগজি। এই অ্যান্ড্রাগজি শব্দটা সর্বপ্রথম আলেকজান্ডার কাপ বা অনেকে ন্যাপো বলে, তো আলেকজান্ডার কাপ তিনি 1833 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই অ্যান্ড্রাগজি শব্দটা প্রথম ইউজ করেন। এবারে এডুকেশন সাবজেক্টের ডিসেম্বরে যে পরীক্ষা হলো সেই পরীক্ষাতে কিন্তু কোশ্চেনটা ছিল। ঠিক আছে, আলেকজান্ডার কাপ তিনি সর্বপ্রথম অ্যান্ড্রাগজি শব্দটা 1833 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তিনি এটা ব্যবহার করেন। কিন্তু এই কনসেপ্টটাকে ভবিষ্যতে যারা ডেভেলপ করেছেন তার মধ্যে ম্যালকম নোলস আছেন, আরো অনেকে আছেন, এরপরে আমরা ম্যালকম নোলসের থিওরি আমরা পড়বো একটু। ঠিক আছে, তো কি না, পেডাগজি তাহলে কি বাচ্চাদের জন্য, টু লিড দি চাইল্ড, আর অ্যান্ড্রাগজি তাহলে কি হবে, টু লিড দি অ্যাডাল্ট, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের পরিচালনা করার জন্য, তাদেরকে শিক্ষাদান বা তাদের সাথে তাদেরকে পড়ানোর যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলা হয় কি অ্যান্ড্রাগজি। এই অ্যান্ড্রাগজি মূলত সেলফ ডাইরেক্টেড অ্যান্ড সেলফ মোটিভেটেড লার্নিং। সেলফ মোটিভেটেড মানে কি, আমরা মোটিভেশনকে দুই ভাগে ভাগ করে জানি, একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক কি, যেটা ভিতর থেকে আসে বা স্বেচ্ছায় আসে, নিজের থেকে আসে, সেটাকে বলা ইন্ট্রিনসিক। আর যেটা বাইরের থেকে আসে, অর্থাৎ বাইরে থেকে কোনো রিওয়ার্ড অথবা বাইরের থেকে যখন কেউ আমাদেরকে চাপিয়ে দেন বা আমাদেরকে করতে বলেন এবং সেটা যখন আমরা অনুসরণ করি, পালন করার চেষ্টা করি, সেটাকে বলা হয় কি এক্সটার্নাল মোটিভেশন। তো বয়স্ক যারা, তাদেরকে কিন্তু তারা নিজের স্বেচ্ছায় নিজেরাই মূলত পড়াশোনা করতে আসে। আজকে তোমরা এখানে যে 18 জন 20 জন পড়তে এসো, তাদের কারোরই বাবা মা কিন্তু বাড়ি থেকে বলে দেয়নি, বাবা যাও সন্ধ্যা 7:30টাতেই ক্লাস আছে, পড়তে যেতে হবে। এটা কিন্তু বাচ্চাদের বলতে হয়, কিন্তু তোমরা সকলে প্রাপ্তবয়স্ক, তোমরা জানো যে আমার ক্লাস আছে, আমাকে ক্লাসে উপস্থিত হবে, না হলে কিন্তু আমার এই জিনিসটা না জানা থেকে যেতে পারে। তাই কিন্তু তুমি ক্লাসে উপস্থিত হয়েছো, আর কি সেলফ ডাইরেক্টেড, নিজেই পরিচালনা করছো যে আমি ক্লাসে যাব না যাব না, কতক্ষণ পড়বো, মনোযোগ দিয়ে ক্লাসে আমি থাকবো কি থাকবো না, এটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। এছাড়াও কি বলছে কি হাইলি পার্টিসিপেটরি, এখানে ছেলে মেয়েদের অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, যারা যত বেশি পার্টিসিপেট করতে পারবে তাদের তত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ভালো হবে। নেক্সট আসবো, মুভিং ফরওয়ার্ড অ্যান্ড্রাগজি টু হিউটাগজি। হোয়াট ইজ হিউটাগজি? হোয়াট ইজ হিউটাগজি? তাহলে একদম সর্বপ্রথম আসলো কি পেডাগজি, পেডাগজি থেকে আসলো কি অ্যান্ড্রাগজি, অ্যান্ড্রাগজি থেকে বর্তমান সময় যে টার্মটা ইউজ হচ্ছে বা রিসার্চে ব্যাপক জায়গা করে নিয়েছে সেটাকে বলা হচ্ছে কি হিউটাগজি। তাহলে হিউটাগজি কি জিনিস? আমরা একটু আগে পড়ছিলাম কি অ্যাডাল্ট, এবার হিউটাগজি হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে সেলফ ডিটারমাইন্ড লার্নিং, অর্থাৎ গ্রাজুয়েশন মাস্টার্স এই সমস্ত কিছু পাস করা হয়ে গেছে, তারপরে আমি নিজেকে ইমপ্রুভ করার জন্য পড়ছি, নতুন করে পড়ছি, আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে আরো ভালোভাবে প্রফেশনকে জানার জন্য, বোঝার জন্য, অথবা কোনো বিষয়ে আমি 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 এখন এআই কে আমরা শিখছি, এআই কে শেখার চেষ্টা করছি, কম্পিউটার লিটারেসি। শুরুতে আমরা কম্পিউটার শিখতাম, তারপরে কিন্তু শুধু শেখা নয়, কম্পিউটারের বিভিন্ন স্কিল আমরা আয়ত্ত করার চেষ্টা করছি। যখন আমরা কোনো জিনিস একেবারে সেলফ ডিটারমাইন্ড, নিজে নির্ধারণ করছি, নিজের মতো করে যাচ্ছি, আমাকে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে না, আমি নিজেকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আমাকে এটা শিখতেই হবে, না হলে আমি পিছিয়ে পড়বো, এটাকে বলা হয় কি সেলফ ডিটারমাইন্ড লার্নিং বা হিউটাগজি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি হিউটাগজি। প্রিন্সিপলস অফ অ্যান্ড্রাগজি। এই অ্যান্ড্রাগজি বা অ্যাডাল্ট এডুকেশন বা অ্যাডাল্ট স্টুডেন্ট যারা, তারা যে পড়াশোনা করতে আসে, বেসিক্যালি 4টে প্রিন্সিপল সেখানে থাকে। ফার্স্ট কি না, যারা অ্যাডাল্ট
তারা কিভাবে পড়াশোনা করবে সমস্ত কিছু তারা নিজেই নির্ধারণ করে। অর্থাৎ প্ল্যানিং এন্ড ইভালুয়েশন, কিভাবে পড়াশোনা চলবে সেটাও সে নির্ধারণ করে। ইভালুয়েশন অফ ইনস্ট্রাকশন, কিভাবে ইনস্ট্রাকশন হবে সেটাও কিন্তু তারাই নির্ধারণ করে থাকে। নেক্সট ইজ এক্সপিরিয়েন্স বেসড, অর্থাৎ এখানে তারা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে, সেই এক্সপিরিয়েন্স থেকে তারা ভুল বা ঠিক যেটাই করুক না কেন সেখান থেকেই তারা শিক্ষা নেয়। ঠিক আছে, নেক্সট ইজ কি না, যেই সাবজেক্ট গুলো যেই বিষয়গুলোর ইমিডিয়েট কোন রিলেভেন্স আছে আমরা সেই বিষয়গুলো শেখার চেষ্টা করি। অর্থাৎ আমরা যদি ধরে নিই যারা টিচার আছে তাদের কম্পিউটার শেখা অত্যন্ত প্রয়োজন, তাহলে কি তারা দ্রুত কম্পিউটারে ভর্তি হচ্ছে বা কম্পিউটার শিখে নিচ্ছে। অথবা যারা স্পোকেন ইংলিশ বা ইংরেজি অতটা ভালো জানে না, বলতে পারে না, তারা সেই ইংরেজিতে আরো ফ্লুয়েন্ট হওয়ার জন্য তারা কি করছে, স্পোকেন ইংলিশের বিভিন্ন কোর্সে ভর্তি হচ্ছে। তাহলে কি ইমিডিয়েট রিলেভেন্স, যেটার একদম তাৎক্ষণিক কোনো প্রাসঙ্গিকতা আছে আমরা কেবলমাত্র সেইগুলো শেখার চেষ্টা করি বা এই অ্যান্ড্রাগজিতে সেগুলো থাকে। আর লাস্ট ইজ কি, অ্যাডাল্ট লার্নিং ইজ প্রবলেম সেন্টার রাদার দ্যান কন্টেন্ট ওরিয়েন্টেড। এখানে থিওরিটিক্যাল বিষয় না, এখানে মূলত প্রবলেম বেসড। কোনো একটা প্রবলেম ফেস করেছিলাম, সেই প্রবলেমটাকে আমরা ইন ফিউচার আবার আসলে আমরা সেটাকে কিভাবে ওভারকাম করতে পারি সেটার জন্যই মূলত এই অ্যান্ড্রাগজি বা অ্যাডাল্ট লার্নিং এর আমরা শিক্ষা গ্রহণ করে থাকি বা শিখে থাকি। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডাল্ট লার্নার, একজন অ্যাডাল্ট লার্নারের কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকতে পারে? ফার্স্ট ইজ কি, সেলফ ডাইরেকশন, নিজেকে পরিচালনা করবে। প্র্যাকটিক্যাল অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড, যেগুলো আমরা হাতে কলমে এক্সপিরিয়েন্স করতে পারবো সেরকম বিষয়ের উপর এখানে গুরুত্ব দেওয়া হয়। লেস ওপেন মাইন্ডেড, বয়স্ক যারা হয় তারা একটু কম ওপেন মাইন্ডেড হয় বা একটু রিজিডিটি বেশি থাকে, ঠিক আছে, তারপরেও তারা শেখার চেষ্টা করে। বাচ্চাদের থেকে তারা যদি একটু বয়সে বেশি তাই তারা একটু স্লো শেখে, স্লো লার্নিং ইয়েট মোর ইন্টিগ্রেটিভ নলেজ। ইউজ অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ সোর্স, তারা যে ব্যক্তিগত জীবনে যে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতাই কিন্তু এক ধরনের সোর্স হিসেবে কাজ করে। মোটিভেশন, তাহলে আমরা একটু আগেই বলেছি অ্যাডাল্ট লার্নিং এ বা অ্যান্ড্রাগজিতে কোন ধরনের মোটিভেশন বেশি প্রয়োজন, ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশন? Intrinsic. ইন্ট্রিনসিক মোটিভেশন বেশি প্রয়োজন। ঠিক আছে, মাল্টি লেভেল রেসপন্সিবিলিটি, এখানে শুধুমাত্র কিন্তু একটা কাজের জন্য তারা আসে না, তাদের ঘাড়ে অনেক দায়িত্ব থাকে, তারা সেই সমস্ত কাজকর্মের পরেও কিন্তু তারা সমস্ত কিছু শিখতে আসে। আর লাস্ট ইজ হাই এক্সপেকটেশন, যারা শিখতে আসে তারা বিশেষ কিছু হাই এক্সপেকটেশন নিয়েই আসে, যেখানে এসছি মানে আমাকে শিখে কিছু বেরাতেই হবে, সেটা যেন আমি আমার কাজে লাগাতে পারি। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স? প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা কিছু না কিছু ডিফারেন্স থাকে, কথা বলার ধরন, পোশাক আশাকের ধরন, আমরা একে অপরকে আমরা প্রত্যেকে নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করছি, পার্সোনাল ট্রেড বা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স, কালচারালি, ভার্বালি, বিভিন্ন ধরনের আচরণগত দিক থেকে, ইন্টেলেকচুয়াল পাওয়ার, সমস্ত মানুষের মধ্যে কিন্তু ভিন্নতা আছে। শারীরিক দিক থেকে হয়তো গঠনগত দিক থেকে আমরা ছেলেদের মতো মিল আছে, প্রত্যেকটা মেয়ের মধ্যে সেম ক্যারেক্টারিস্টিক্স বা সেম ধরনের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করলেও কিন্তু প্রত্যেকটা মানুষের থেকে আলাদা। আরো যদি সহজ করে যদি বলি, দুটো যমজ ভাই অথবা বোন আছে, তারা একই রকম দেখতে হলেও কিন্তু তাদের বিহেভিয়ার দেখে কিন্তু তাদেরকে আমরা একে অপরকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। কিসের ভিত্তিতে? এই যে তাদের বিহেভিয়ার, তাদের কিছু পার্সোনাল ট্রেট, তাদের কিছু ইন্টেলেকচুয়াল পাওয়ার, যেই পাওয়ারের ভিত্তিতে কিন্তু আমরা একজন স্টুডেন্টকে আরেকজন স্টুডেন্টের থেকে বা একজন মানুষকে আরেকজন মানুষকে আমরা ডিফারেন্স করতে পারি। এটাকে মূলত বলা হয় কি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি কি কারণে হতে পারে? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মূলত যে কারণে হয় সেটা হচ্ছে কি হেরিডিটি, বা আমাদের যে জিন আছে জিনের কারণে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হতে পারে। এছাড়া এনভায়রনমেন্ট, পরিবেশ আমাদের প্রচুর শিক্ষা দেয়। ঠিক আছে, আমরা পরিবেশ থেকে নিত্য নতুন রকম ভাবে শিখছি। বয়সের সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচুরিটি এক এক রকম হয়, তার সাথে সাথে ইন্টেলেকচুয়াল পাওয়ার বা বুদ্ধিগত দিক থেকে আমরা একে অপর থেকে আলাদা হই। ইমোশনাল স্টেবিলিটি, কেউ আমরা খুব ইমোশনাল হই, আবার কেউ আমরা ইমোশনালি খুব স্ট্রং হই। আর লাস্ট ইজ এডুকেশন, শিক্ষা দীক্ষা, বা এটাকে ট্রেনিংও বলতে পারি বা প্রশিক্ষণও বলতে পারি। এটাও কিন্তু প্রত্যেকটা মানুষ একজন মানুষকে আরেকজন মানুষের মধ্যে ডিফারেন্স করে দেয়। এ পর্যন্ত ক্লিয়ার হলো সকলের? নেক্সট আসবো এই মেমোরি। এটা হচ্ছে সাইকোলজির একটা পার্ট, কিন্তু আমাদের এখানে পড়তেই হবে, কারণ প্রিভিয়াস পরীক্ষাতে কিন্তু এখানে ব্যাপক প্রশ্ন এসছে, প্রচুর প্রশ্ন এসে এখান থেকে একটা দুটো করে তো প্রশ্ন এসছে জেনারেল পেপারে বা পেপার 1-এ। হোয়াট ইজ মেমোরি? স্মৃতি কি জিনিস? স্মৃতি হচ্ছে, আমরা যদি সেই
কম্পিউটারের সাথে আমাদের মস্তিষ্ককে একটু কম্পেয়ার করি, সেক্ষেত্রে কি হবে না, কম্পিউটারে যখন কোনো জিনিস, কোনো ইনফরমেশন, কোনো তথ্য, কোনো থিওরি, কোনো কিছু স্টোর করে রাখা হয়, সেটাকে যখন পরবর্তীকালে আমার যেই প্রয়োজন হয় আমি সেটাকে অ্যাক্সেস করতে পারি। ঠিক তেমনি আমরা আমাদের দৈনন্দিন জীবনে, প্রত্যেক জীবন নিত্য নতুন যা কিছু দেখছি, যা কিছু শিখছি, তার মধ্যে কিছু কিছু জিনিস আমাদের স্মৃতিতে থাকছে, এবং যখন প্রয়োজন হচ্ছে সেগুলোকে আমরা যখন সেটাকে সেই কাজের ক্ষেত্রে আমরা যখন প্রয়োগ করতে পারছি, ইউজ করতে পারছি, সেই ইউজ করতে পারা এই প্রসেসটাকে বলা হয় কি মেমোরি, অর্থাৎ স্মৃতিতে সংরক্ষণ করা। এবং যখন প্রয়োজন পড়ে কোনো ইনফরমেশন আমরা স্টোর করেছি, এবং যখন প্রয়োজন পড়েছে সেটাকে যখন আমরা প্রডিউস করতে পেরেছি, রিপ্রডিউস করতে পেরেছি, বা আমরা সেটাকে যখন স্মৃতি থেকে বা আমরা কাজে লাগাতে পেরেছি, সেটাকে আমরা বলবো কি মেমোরি। এই মেমোরির ক্ষেত্রে মূলত তিনটে মেজর প্রসেস আছে মেমোরিতে: এনকোডিং, স্টোরেজ এন্ড রিট্রাইভাল। এনকোডিং, ডিকোডিং এগুলো তো তোমরা পড়েওছো, তবে একটু বলে রাখি। এনকোড করার অর্থ হচ্ছে কি না, আমরা যদি এনকোডিং বলি, কোনো তথ্য যেটা আছে সেটাকে আমরা কোনো মিনিংফুল ওয়েতে আমরা বা অর্থযুক্ত করে আমরা একটা জায়গায় পাঠাই, ঠিক আছে। এবার আসি স্টোরেজ, সেটাকে আমরা কোনো একটা জায়গায় স্টোর করছি, এবং ভবিষ্যতে যখন প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা আমাদের কাজের জন্য, আমাদের প্রয়োজনের জন্য সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি, ব্যবহার করতে পারছি। রিট্রাইভাল। ফেজেস অফ মেমোরি, এই যে মেমোরি যে আমাদের স্মৃতিতে কোনো একটা বিষয় সংরক্ষিত হয় বা স্টোর হয়, এই সংরক্ষণের বা ফেজের এইটা মূলত চারটে স্টেজের মধ্যে দিয়ে। ফার্স্ট কি, লার্নিং। সর্বপ্রথম আমাদেরকে কিছু একটা শিখতে হয়, আমরা কোনো কিছু একটা শিখি। সাইকেল চালানোর কথা যদি বলি, তো প্রথমে আমরা সাইকেল চালানো প্র্যাকটিস করছি। রিটেন করা কি না, সংরক্ষণ করা, রিটেন করা, বারবার প্র্যাকটিস করছি। যে বারবার প্র্যাকটিস করার ফলে সেটা কি বা আমি ওটা বাদই দিলাম, আমরা একটা কবিতা বা আবৃত্তির কথা বলি, ঠিক আছে। আমি সেটা বারবার আমি পড়লাম, আমি পড়ছি, বারবার পড়ছি কিসের জন্য, যেন সেটা আমার স্মৃতিতে সংরক্ষিত হয়। রিটেনশন অর্থাৎ যেটা পড়ছি সেটা স্মৃতিতে সংরক্ষণ করে রাখা, বা রিটেনশন বা স্টোর করে রাখা। নেক্সট আসি রিকল। রিকল আর রিকগনিশন দুটো জিনিস। রিকল শব্দের অর্থ হচ্ছে পুনরুদ্রেক, আর রিকগনিশন হচ্ছে প্রত্যাভিজ্ঞা। বাংলা বললাম, এবারে আমি উদাহরণ দিয়ে বলবো। রিকল, রিকগনিশন। রিকল মানে কি না, আমরা যখন বিভিন্ন পরীক্ষা দিব, আমাদের ইউজিসি নেটের যে এক্সাম আসে, সেই এক্সামে কি না মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে আমাদের সামনে, কি না আমাদের সামনে বিভিন্ন ধরনের রিকল, রিকগনিশন আমি একসাথেই বলছি। যে আমার সামনে কোনো একটা কিছু উপস্থিত নেই, ঠিক আছে, আমার সামনে কোনো একটা কিছু উপস্থিত নেই, তবু আমি সেটাকে যখন মনে করতে পারছি, রিকল করা, ঠিক আছে। কোনো কিছুর অনুপস্থিতিতে আমি মনে করতে পারছি। যে বলা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, আমি কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমার কাছে সেই কনসেপ্ট আমার স্মৃতিতে আছে, আমি বলতে পারছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এত সালে নোবেল পুরস্কার পান, সম্ভবত 1913 সাল হবে, সম্ভবত, তাই কি? তাহলে জানা থাকলে বলতে পারো। আমার তো অনুমান করছি 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পান, ঠিক আছে। এই যে রিকল করা, স্মৃতিতে ছিল, সেই স্মৃতিকে কাজে লাগিয়ে আমি কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারছি। বা ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়, 1947 সাল, ঠিক আছে। রিকগনিশন কি জিনিস? রিকগনিশন হচ্ছে চিনে নেওয়া, অনেকগুলো আছে তার মধ্যে থেকে চিনে নেওয়া। কিরকম না, কি হয় যে ধরে নাও কোনো জায়গায়, কোনো একটা জায়গায় তুমি ঘুরতে গেছো, বা ধরে নাও তুমি কলেজ স্ট্রিটেই ঘুরছো, ঠিক আছে। ঘুরতে ঘুরতে তোমার কোনো একটা বন্ধু, যে তুমি স্কুলে পড়তে, তার তার মুখও তোমার মনে নেই, নামও সেইভাবে মনে নেই, কিন্তু হঠাৎ করে তোমার চোখের সামনে দেখলে, তুমি চোখের সামনে দেখে চিনে নিলে, হ্যাঁ এই তোমার স্কুলে পড়তো, হয়তো নাম মনে নেই। এটাকে বলা হয় রিকগনিশন। বা ওই যে এমসিকিউ টাইপের কোশ্চেন, চারটে অপশন থাকে, ওগুলোর থেকে সঠিক অ্যান্সার আমাকে বেছে নিতে, এটাকে বলা হয় কি রিকগনিশন বা প্রত্যাভিজ্ঞা। মূলত স্মৃতির চারটে স্টেজ: লার্নিং, রিটেনশন, রিকল অ্যান্ড রিকগনিশন। এই চারটে স্টেজের মধ্যে দিয়ে মূলত আমরা সংরক্ষণ করে থাকি। এবার আসি টাইপস অফ মেমোরি। মূলত স্মৃতির চারটে ভাগ আছে, ঠিক আছে। মূলত স্মৃতির চারটে ভাগ আছে। এই চারটে ভাগ কি কি না, এই ইমপ্লিসিট মেমোরি আর এক্সপ্লিসিট মেমোরি, এই দুটো ভাগ আছে। এই মেমোরিকে আমরা আবার ফার্দার
বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয় মেমোরিকে, একটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি আর একটা এক্সপ্লিসিট মেমোরি। এই ইমপ্লিসিট মেমোরির আবার দুটো ভাগ আছে, এক্সপ্লিসিট মেমোরি দুটো ভাগ আছে, এগুলো আমরা একটু একটু করে দেখব। তার আগে আমরা বেসিক্যালি যেটাকে আমরা টাইপ বলে জানি সেগুলো একটু জেনে নিই। ফার্স্ট আছে সেন্সরি মেমোরি, নেক্সট ইজ শর্ট টার্ম মেমোরি, নেক্সট ইজ লং টার্ম মেমোরি। ফার্স্ট আছে আমরা সেন্সরি মেমোরি। সেন্সরি মেমোরি কি জিনিস? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমাদের যে সেন্সরি অর্গান যখন কাজ করে, এই সেন্সরি অর্গানের সাহায্যে যখন কোনো কিছু আমরা দেখি, কোনো কিছু আমরা শুনি, ঠিক আছে, সেই দেখে শুনে আমরা যখন কোনো জিনিসকে চিনে নিই, ঠিক আছে, দেখে শুনে আমরা যখন কোনো কিছুকে চিনে নিই, যেটা আমাদের স্মৃতিতে বেশিক্ষণ স্থায়ী হয় না, জাস্ট একদম ফ্ল্যাশের মতো, ঠিক আছে, বিদ্যুৎ চমকালো যে একটা আলো আসলো ওই রকম মতো, এটাকে বলা হয় সেন্সরি মেমোরি। আরো সহজ করে যদি বলি কি না, দাঁড়িয়ে আছি সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল, ঠিক আছে, এই যে একটা সেন্সরি মেমোরি যে না ও একটা গাড়ি চলে গেল, এই এই যে কনসেপ্ট, এটাকে বলা হয় আমরা সেন্সরি মেমোরি। এই সেন্সরি মেমোরিকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আইকনিক মেমোরি, অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখে যখন কোনো জিনিসকে আইডেন্টিফাই করতে পারি বা বুঝতে পারি। নেক্সট ইজ ইকুইক, এই সরি সরি সরি, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ইকুইক, অর্থাৎ আমরা যখন কানে কোনো কিছু শুনতে পাই, সেই শুনে কি না ঘরের মধ্যে বন্দি আছি, ঘরে আছি, বাইরে দিয়ে কিছু একটা গেল, যে ঘন্টা বাজছে, আমি অনুমান করতে পারছি কি না আইসক্রিমের একটা গাড়ি এসছে, আইসক্রিম বিক্রি করতেছে, আইসক্রিম ওয়ালা এসছে, ঠিক আছে। আমরা ছোটবেলায় যারা একটু গ্রামের দিকে ছিলাম বা শহরের অঞ্চলের দিকে আমরা এটা দেখতে পাই যে আইসক্রিমের গাড়িতে একটা ঘন্টা থাকে, সেই ঘন্টা শুনে চিনে নিতে পারছি যে ওই আইসক্রিম ওয়ালা এসছে। নেক্সট ইজ হেপটিক বা টাচের থ্রুতে আমরা চিনে নিতে, একটা বাচ্চা সে কিন্তু একেবারেই যখন শৈশব, সে কিন্তু তার জন্মের একদিন পর বা দুদিন পর তার বাবা বা মাকে সে কিন্তু চিনতে পারে না। সে কিভাবে চেনে? চোখ দিয়ে দেখে কিন্তু সে চিনতে পারে, সে টাচ বা ফিল, সে টাচ করে বুঝতে পারে, সে টাচ করে বুঝতে পারে বা গায়ের গন্ধ শুকে বুঝতে পারে যে ইনি আমার মা, ইনি আমার বাবা বা ইনি আমার কোনো কাছের মানুষ। এটাকে বলা হয় হেপটিক। নেক্সট আছে শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি কি জিনিস? না আমরা ট্রেনে উঠি, ট্রেনে উঠে দেখি হাজার মানুষ, কিন্তু ট্রেন থেকে নামার পরে আমাদের সবার কথা মনে থাকে না, সামান্য দুই একটি জনের কথা মনে থাকে। অথবা এই ক্লাসে আমরা অনেক কথা বলছি, এই অনেক কথা কিন্তু তোমাদের মনে থাকবে না, সামান্য দুই একটা কথা তোমাদের মনে থাকতে পারে। এটাকে বলা হয় কি শর্ট টার্ম মেমোরি। অর্থাৎ কোনো জিনিস যখন 25 থেকে 30 সেকেন্ডের জন্য আমাদের স্মৃতিতে স্টোর থাকে বা স্মৃতিতে সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় কি শর্ট টার্ম মেমোরি। এবং এই শর্ট টার্ম মেমোরিকে যখন আমরা এক্সট্রা চর্চা করি, আমরা যখন বারংবার চর্চা করি, সেই শর্ট টার্ম মেমোরিটা কনভার্ট হয় কিসে? লং টার্ম মেমোরিতে। এছাড়া একটা ওয়ার্কিং মেমোরির কথা বলা হচ্ছে কি না, আমাদের কাজ করতে গিয়ে যে সমস্ত মেমোরির কথা বা মেমোরির প্রসঙ্গ চলে আসে, অর্থাৎ কি না সাইকেল চালাচ্ছি, ঠিক আছে, সাইকেল চালাচ্ছি, এটা এক ধরনের ওয়ার্কিং মেমোরি। সেই মুহূর্তের জন্য কি ধরনের ইনফরমেশন আমার প্রয়োজন? সাইকেল চালাতে গেলে আমাকে সিগন্যাল বুঝতে হতে পারে যদি কলকাতার রাস্তায় গাড়ি চালাই, ঠিক আছে, বা আমাদের লেফট সাইড, এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। এগুলোকে বলে ওয়ার্কিং মেমোরি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক সিচুয়েশনে আমি যেই কাজটা করছি, সেই কাজ করতে গিয়ে আমার কি ধরনের মেমোরির প্রয়োজন হচ্ছে, এটাকে বলা হয় ওয়ার্কিং মেমোরি। লাস্ট ইজ লং টার্ম মেমোরি। অর্থাৎ কোনো জিনিসকে, কোনো ঘটনাকে, কোনো তথ্যকে আমরা যখন অধিকবার বারংবার চর্চা করি, এবং চর্চা করার ফলে আমরা বলি যে কোনো জিনিসকে যদি, কোনো তথ্যকে যদি আমরা 20 বার বা তার অধিকবার যদি আমরা সেটাকে রিপিটেডলি চর্চা করতে থাকি, তাহলে সেটা আমাদের স্মৃতিতে অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত আমার স্মৃতিতে স্টোর হয়ে থাকে, ভোলার চান্স খুব কম থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় কি লং টার্ম মেমোরি। ডিউরেশন মাইট বি ফিউ মিনিটস অর লাইফ টাইম। লং টার্ম মেমোরি কতক্ষণ হতে পারে? না 30 সেকেন্ড বা কয়েক মিনিটেরও হতে পারে, আবার সারা জীবনব্যাপী হতে পারে, আমাদের জীবনের যে বিভিন্ন ঘটনা। এই লং টার্ম মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। বেসিক্যালি এই হচ্ছে আসল জায়গা, প্রশ্ন যেখানটা থেকে আসে, এই এক্সপ্লিসিট মেমোরি আর ইমপ্লিসিট মেমোরি, বা এক্সপ্লিসিট লং টার্ম মেমোরি অ্যান্ড ইমপ্লিসিট লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরিকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বেসিক্যালি 2 ভাগে ভাগ করা হয়। দেখো এটা হচ্ছে সেই সেই ডায়াগ্রামটা, এখান থেকে আমরা দেখে নেবো কি এক্সপ্লিসিট মেমোরি কি আর ইমপ্লিসিট মেমোরি কি, ঠিক আছে, ইমপ্লিসিট মেমোরি আর এক্সপ্লিসিট মেমোরি। ফার্স্ট আসি আমরা ইমপ্লিসিট লং টার্ম মেমোরি। কি জিনিস? না from unconsciously and might affect the way a person think and behave। অর্থাৎ ইমপ্লিসিট মেমোরির অর্থ হচ্ছে যখন কোনো কাজ, কোনো ঘটনা বা কোনো কাজকে যখন আমরা আনকনসিয়াসলি, অর্থাৎ অটোমেটিক্যালি আমরা যে কাজটা করে ফেলি বা করে ফেলতে পারি, সেটাকে বলা হয় কি আনকনসিয়াস মেমোরি। কিরকম? না যদি তোমার চোখে কেউ আলো ফেলে, তুমি কি করবে? সাথে সাথে সেই তুমি তোমার চোখের সামনে আঙুল নিয়ে আসবে। এটা আমরা সেই প্রতিবর্ত ক্রিয়ায় পড়েছিলাম। ঠিক তেমনি এখানেও কিন্তু এমন কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো করতে আমাদের বিশেষ প্রচেষ্টার প্রয়োজন হয় না। আমি যদি এখানে এই মুহূর্তে যারা ক্লাসে উপস্থিত আছে,
তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে তোমার বাড়ি কোথায়, এটার জন্য তোমাকে বিশেষ কিছু পরিশ্রম করার প্রয়োজন, একদম জিজ্ঞাসা করার সাথে সাথে তোমার এটা স্মৃতিতে চলে আসবে। এটা কি না, এটাকে বলা হয় একেবারে সচেতন ভাবে ইমপ্লিসিট লং টার্ম মেমোরি আর এক্সপ্লিসিট লং টার্ম মেমোরি, অর্থাৎ কনসিয়াসলি সচেতন ভাবে জেনে বুঝে যখন আমরা কোনো প্রশ্ন বা কোনো তথ্যকে আমরা যখন স্মৃতি থেকে আমরা বাইরে আনি বা আমরা কাজে লাগানোর চেষ্টা করি, তখন সেটাকে বলা হয় কি এক্সপ্লিসিট লং টার্ম মেমোরি। এবারে আসি এই যে শ্রেণী বিভাগ, ইমপ্লিসিট লং টার্ম মেমোরি আর এক্সপ্লিসিট লং টার্ম মেমোরি। ইমপ্লিসিট এক্সপ্লিসিট লং টার্ম মেমোরিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এপিসোডিক মেমোরি আর একটা সেমান্টিক মেমোরি। এপিসোডিক মেমোরি অ্যান্ড সেমান্টিক মেমোরি। ফার্স্ট আছে এপিসোডিক মেমোরি কি জিনিস, অর্থাৎ কোনো ঘটনাকে যখন আমরা মনে রাখি, অর্থাৎ এক্সপেরিয়েন্সড ইভেন্ট, জন্মদিন, বাবা মায়ের অ্যানিভার্সারি আমরা কিন্তু কোনোদিন ভুলি না, ঠিক আছে? বা আমার জীবনে ঘটে যাওয়া খুব ভালো একটা ঘটনা অথবা খুব খারাপ একটা ঘটনা, অথবা কোনো একটা পরীক্ষায় আমি পাশ করেছি, অথবা আমার জীবনের ঘটে যাওয়া বিশাল স্মৃতির একটা ঘটনা আমি কিন্তু কোনোদিনই ভুলবো না। আমরা যেরকম 1947 সালের 15ই আগস্ট, অর্থাৎ প্রতি বছর যে 15ই আগস্ট আসে, 26শে জানুয়ারি আসে, এগুলো কিন্তু আমরা ভুলি না। এপিসোড, ঘটনা, এই ঘটনাকে যখন আমরা মনে রাখি এটাকে বলা হয় কি এপিসোডিক মেমোরি। নেক্সট ইজ সেমান্টিক মেমোরি। সেমান্টিক মেমোরি কি জিনিস? সেমান্টিক মেমোরি হচ্ছে যখন কোনো ইনফরমেশন, কোনো তথ্য, কোনো থিওরি যখন আমরা আমাদের স্মৃতিতে স্টোর করি বা আমরা স্মৃতি থেকে আমরা যখন আমাদের স্মৃতিতে সংরক্ষিত থাকার পরে সেটাকে যখন আমরা কোনো কাজে লাগাই, সেটাকে বলা হয় কি সেমান্টিক মেমোরি। কি না, নলেজ অ্যান্ড কনসেপ্ট। নলেজ অ্যান্ড কনসেপ্ট যদি বলি, ভারতের রাজধানী কোথায়, সহজেই বলবে নতুন দিল্লি। পশ্চিমবঙ্গের প্রধান শহর কি, কলকাতা, ঠিক আছে? গীতাঞ্জলি কে লিখেছিলেন, এগুলো কি নলেজ, কনসেপ্ট, ধারণা। আবার যদি বলি শিখন কি, এটা কিন্তু একটা কনসেপ্ট, ঠিক আছে? এইগুলো যখন আমরা আমাদের স্মৃতিতে অনেক দিন যাবত স্টোর আছে, একদিন দুদিন বা একের অধিক দিন স্টোর করা আছে, এবং সেগুলো যখনই প্রয়োজন হয় আমি সেগুলোকে রিট্রাইভ করতে পারি বা আমি সেগুলোকে রিপ্রোডাক্ট করতে পারি বা আমার স্মৃতি থেকে বাইরে বার করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, সেটাকে বলা হয় কি সেমান্টিক মেমোরি। তাহলে এক্সপ্লিসিট মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়, বা এক্সপ্লিসিট মেমোরিকে আরো একভাবে বলা যায় কি ডিক্লারেটিভ মেমোরি বা বর্ণনামূলক স্মৃতি, ঠিক আছে? এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এপিসোডিক মেমোরি আর একটা হচ্ছে সিমান্টিক মেমোরি। ওকে, নেক্সট আসবো কি না ইমপ্লিসিট মেমোরি। ইমপ্লিসিট মেমোরি কি, যেই কাজগুলো আমাকে অতটা প্রচেষ্টা করতে হয় না, অটোমেটিক্যালি চলে আসে, এই মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি আর একটা হচ্ছে ইমোশনাল কন্ডিশনিং। ফার্স্ট আছে প্রসিডিউরাল মেমোরি। কি না, যখন কোনো স্কিল, অর্থাৎ কেউ কোনো একটা মেয়ে ভালো নাচতে পারতো, সে 5-10 বছর সে নাচা প্র্যাকটিস করেনি, কোনোদিন সে যদি নাচার পরিস্থিতি আসে সে কি নাচ ভুলে যাবে? বা কেউ একজন ভালো গাইতে পারতো, 10 বছর প্র্যাকটিস করেনি, সে কি ভুলে যাবে? কেউ একজন সাইকেল চালাতে পারতো, বহুদিন সাইকেল চালায়নি, সে কি সারা জীবনের জন্য সাইকেল চালানো ভুলে যাবে? কেউ একটা ছেলে বা মেয়ে ক্রিকেট খেলতে পারতো বা ব্যাডমিন্টন খেলতে পারতো, সে কি 2 বছর 3 বছর না খেললে পুরোপুরি কি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলা ভুলে যাবে? কখনোই নয়। এগুলো কি মূলত হচ্ছে, এগুলো অ্যাকশন, এগুলো মূলত হচ্ছে কি স্কিল, এগুলো আমরা কোনোদিনই ভুলবো না। হ্যাঁ, হয়তো ধার কমবে, ভার কমবে, কিন্তু আমরা সেগুলো যখন সময় আসবে সেগুলো কিন্তু আমরা আবার মনে করতে পারবো। আর নেক্সট আসি ইমোশনাল কন্ডিশন। ঠিক আছে, আমরা কোনো একটা আনন্দের ঘটনা ঘটলে আমরা কি করি, আমরা খুব খুশি হই। আর দুঃখের কোনো একটা ঘটনা ঘটলে আমরা কি করি না, যে কোনো একটা ঘটনা সবসময় আমাদের ইমোশনাল কন্ডিশনিং হয়ে যায়, ওই ঘটনাটা আমি চোখের সামনে যতবারই দেখি ততবারই আনন্দ পাবো, ঠিক আছে? এটাকে বলা হয় ইমোশনাল কন্ডিশনিং। তো মূলত এই হচ্ছে মেমোরি এবং মেমোরির বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ। তো আজকে আমরা এই পর্যন্তই আমাদের আলোচনা থাকবে এবং কিছু ইনফরমেশন থাকবে যেগুলো তোমাদের জন্য তোমাদের নিজেদের পড়ার জন্য থাকবে। এবারে আমরা লাস্টে 10 মিনিট কিছু তোমাদের সাথে আমরা কিছু ডিসকাশন করব, ঠিক আছে? তোমাদের প্রশ্ন, তোমাদের যে সমস্ত জায়গায় তোমাদের কনফিউশন থাকবে সেইগুলো আমি একটু সলভ করার চেষ্টা করবো। এবারে বলো, মেমোরিটা একটু টাইপটা এর আগে তোমরা ওই শর্ট টার্ম লং টার্মই পড়েছো, এই প্রসিডিউরাল মেমোরি বা লং টার্ম মেমোরিকেও যে 4 ভাগে ভাগ করা যায় এটা অনেকে জানো, অনেকেই জানো না, হতে পারে। তো এক্ষেত্রে কি কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করো। দেখো, প্রত্যেকের জন্য কিন্তু প্রশ্ন করাটা উচিত, না হলে আমি আবারও বলছি ক্লাস তোমাদের জন্য, তোমরা যদি চুপ করে শুধু শোনো তাহলে কিন্তু সেটা
অতটা বেটার হবে না যতটা ইন্টারাকশনের মাধ্যমে হবে। তুমি কিছু একটা বললে একটা নতুন কনসেপ্ট তোমার থেকে ডেভেলপ হতে পারে বা আসতে পারে আমার কাছে। বলো কি প্রশ্ন আছে তোমাদের? স্যার মেমোরি থেকে কিরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে একটু যদি বলতেন। মেমোরি থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? দেখো, দাঁড়াও, কোশ্চেন আমি একটা দেখিয়েই দিচ্ছি। তোমাদের স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছ একটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই একটা প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং আর দি টাইপস অর সাব টাইপস অফ লং টার্ম মেমোরি। কি রকম প্রশ্ন এসছে একদম সেই প্রশ্নকে চিন্তা করে, প্রশ্নকে ভেবেই কিন্তু তোমাদের স্টাডি ম্যাট বানাও। এমনটা নয় যে আমার মনে এসছে বলে কোশ্চেন বানিয়ে দিয়েছি, কোশ্চেন দিয়ে দিয়েছি, এমনটা নয় কিন্তু। তো দেখি প্রশ্নটা অ্যান্সার করে ফেলো, এরপরে আরো কিছু কোশ্চেন আছে, তাহলে দুই একটা কোশ্চেন সলভ করে নিই আমরা। চ্যাট বক্সে দিতে পারো কোশ্চেন, মুখেও বলতে পারো। ডিক্লারেটিভ মেমোরি, প্রসিডিউরাল মেমোরি, এপিসোডিক মেমোরি, সিমেন্টিক মেমোরি, লং টার্ম মেমোরি শ্রেণী বিভাগ কোনগুলো? লং টার্ম মেমোরি শ্রেণী বিভাগ স্যার বি আর সি। বি অ্যান্ড সি, মানে তুমি অপশন 2 এর কথা বলছো তাই তো? বি অ্যান্ড সি কি করে হয় এক্ষুনি আমি পড়ালাম। দেখো এই ছবিটা দেখো, কয় ভাগে ভাগ করা যায়? এপিসোডিক মেমোরি, ডিক্লারেটিভ মেমোরি, সিমেন্টিক মেমোরি, লং টার্ম মেমোরি, এটাই তো দেওয়া আছে প্রশ্নে। এ বি সি অ্যান্ড ডি স্পষ্ট দেওয়া আছে, ডিক্লারেটিভ মেমোরি, প্রসিডিউরাল মেমোরি, এপিসোডিক মেমোরি, সিমেন্টিক মেমোরি। যেটা এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট যে লং টার্ম মেমোরি, দেখো এক্সপ্লিসিট লং টার্ম মেমোরিকে একটু আগেই বললাম, এক্সপ্লিসিট লং টার্ম মেমোরিকে বলা হয়, ডিক্লারেটিভ মেমোরি বলা হয়। ইমপ্লিসিট মেমোরি আছে, ওখানে কি কি আছে? এক্সপ্লিসিট মেমোরি, এপিসোডিক মেমোরি, সিমেন্টিক মেমোরি, প্রসিডিউরাল মেমোরি। তোমাদের চোখের সামনে প্রশ্ন, চোখের সামনেই উত্তর, এ বি সি অ্যান্ড ডি অপশন সঠিক উত্তর হবে। দেখো এই একটা কোশ্চেন এসেছে তোমাদের স্ক্রিনে, the memory for general knowledge and facts about the world as well as memory for the rules of logic that are used to deduce other fact is known as। মানে করলে এরকম হয় যে জেনারেল নলেজ, সাধারণ ধারণা, ফ্যাক্ট অ্যাবাউট দি ওয়ার্ল্ড, এই পৃথিবীর কোনো একটা বিষয় সম্পর্কে সাধারণ ধারণা, অ্যাজ ওয়েল অ্যাজ মেমোরি ফর দি রুল অফ লজিক, একটা নিয়ম সম্পর্কে কনসেপ্ট, ঠিক আছে, আর ইউজ টু ডিডিউস আদার ফ্যাক্ট ইজ নোন অ্যাজ, সেটাকে কি বলা হয়? টেম্পোরারি মেমোরি বলা হয়, সিমেন্টিক মেমোরি বলা হয়, আইকনিক মেমোরি বলা হয়, না জেনারেল মেমোরি বলা হয়? কি মেমোরি বলা হয়? তিন, কে বলছে সিমেন্টিক মেমোরি, কে বলছে আইকনিক মেমোরি, আর দেখ সঠিক উত্তর সিমেন্টিক মেমোরি। সিমেন্টিক মেমোরি কেন? দেখো আমরা সিমেন্টিক মেমোরিতে কি পড়েছি, সিমেন্টিক মেমোরিকে বলা হয় শব্দ বা শব্দের অর্থগত মেমোরি, শব্দ অর্থগত মেমোরি। না, আমরা যখন কোনো একটা এই পৃথিবী সম্পর্কে বা এই পৃথিবীর কোনো ইনফরমেশনকে, যখন কোনো কনসেপ্ট, কোনো ইনফরমেশনকে যখন আমরা আমাদের স্মৃতিতে স্টোর করি, সেটাকে বলা হয় কি না সেমান্টিক মেমোরি। আমরা এখানে এই প্রশ্নে একদম স্পষ্ট বলা হয়েছে, দেখো কি নলেজ, জেনারেল নলেজ অ্যান্ড ফ্যাক্ট অ্যাবাউট দি ওয়ার্ল্ড, ঠিক আছে। দেখো এই একটা কোশ্চেন আছে, হুইচ অফ দি ফলোইং আর দি কম্পোনেন্ট অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস অফ টিচিং অ্যান্ড লার্নিং? Objective formulation, selection of teaching methods and materials, content analysis, the selection of evaluation devices। সঠিক উত্তর কোনটা হবে? দেখো অ্যান্সার করো জলদি। এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমার নিজে তৈরি করা কোশ্চেন নয়, পরীক্ষায় এসছে, এগুলো ডিসেম্বর মাসের কোশ্চেন কিন্তু। দেবারতী রেসপন্স করেছে, দেবারতী বলছে অপশন 3 এ বি সি অ্যান্ড ডি, ঠিক আছে। অ্যান্সারটা দেখিনি আমি, সঠিক উত্তর 3 এ বি সি অ্যান্ড ডি। দেখো এই দেখো, কন্টেন্ট অ্যানালিসিস, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড চুজেন মেথড, ঠিক গেল। এখানে কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই একটা খুব ভালো প্রশ্ন এসেছে, দেখো দি অ্যাবিলিটি টু জেনারেট আনইউজুয়াল yet appropriate responses to problems or questions is known as convergent thinking। কনভার্জেন্ট থিঙ্কিং কি সেটা বলা হয়েছে। নেক্সট স্টেটমেন্ট ডাইভার্জেন্ট থিঙ্কিং থেকে এসেছে, the ability to produce responses that are based primarily on knowledge and logic is known as divergent thinking। কি হবে এই প্রশ্নের উত্তর?
একটা মিক্সড রেসপন্স পাচ্ছি, 2 3 4 সব রকমের রেসপন্স পাওয়া যাচ্ছে। তাহলে অ্যান্সার দেখে নেওয়া যাক। দেখো কি বলা হচ্ছে, দি অ্যাবিলিটি টু জেনারেট আনইউজুয়াল, অর্থাৎ আউট অফ দি বক্স থিঙ্কিং বলছিলাম, ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে আউট অফ দি বক্স থিঙ্কিং, কিন্তু ওটাকে কনভার্জেন্ট বলছে, তাহলে ওটা অবশ্যই ভুল। ঠিক আছে, নেক্সট বলছে কি, দি অ্যাবিলিটি টু প্রডিউস রেসপন্স দ্যাট আর বেসড প্রাইমারিলি অন নলেজ অ্যান্ড লজিক, কেবলমাত্র যেটা আমাদের, আমরা যতটুকু জ্ঞান আমাদের আছে, যতটুকু নলেজ আছে, সেই নলেজের ভিত্তিতে যখন আমরা কোনো কিছু চিন্তা করি সেটাকে বলা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিং। কিন্তু কনভার্জেন্ট মানে কি পড়েছি, যেটা সচরাচর, এখানে টার্মটা এদিক ওদিক করে দেওয়া হয়েছে, কনভার্জেন্টটা ডাইভার্জেন্টে, ডাইভার্জেন্টটা কনভার্জেন্টে দিয়েছে। আর একটা প্রশ্ন দেখি, লাস্ট কোশ্চেন আজকে, দেখি এটা কি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এটার জন্য নয়, থাক, মোটামুটি এই পর্যন্ত থাক আজকে। আমরা তো আমরা আজকে কিছু ডিসকাশনও করলাম, আবার কোশ্চেন অ্যান্সারও সলভ করলাম। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, কিছু বলার থাকলে বলতেই পারো, কোনো সমস্যা নেই। তোমাদের কিছু বলার না থাকলে তাহলে আমি কিন্তু পাওয়ার পয়েন্টটা বন্ধ করছি, প্রেজেন্টেশন।